হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা বোন সহ ছোট 2টা ভাই। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা ময়মনসিংহ শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক ছোট্ট মায়াবী গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী। আমাদের এলাকাতে আমার বাবার অনেক বড় মুদির দোকান আছে। শুধু মুদির দোকান নয়, আমার বাবা বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটরও বটে এবং রয়েছে আমাদের অনেক বেশি জায়গা সম্পত্তি। ছোটবেলা থেকে সোনার চামচ মুখে দিয়ে জীবন পার করার মতো অবস্থা। আমার জীবনে আমি তেমন কোনো অভাব অনটন দেখিনি। একেবারে ছোটবেলা থেকে অনেক ভালো, অনেক শান্তি এবং সুখে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমার স্কুল জীবনে আমি ওঠার পরে আমার জীবন অনেক বেশি পরিবর্তন ঘটে। আমি কেমন জানি অনেক বেশি দুষ্টুমি করতাম, কাউকে মানতাম না, কারো কথা শুনতাম না এবং প্রচুর পরিমাণের প্রতিদিন অনেক বেশি দুষ্টুমি করতাম, যার জন্য আমার আব্বার কাছে অনেক দিন অনেক বিচার আসতো এবং এই নিয়ে আমার আব্বা আমার উপরে খুব বেশি ক্ষিপ্ত ছিল, অনেক রেগে গেল যে এরকমটা কেন হচ্ছে, কেন আমার নামে এত বিচার আসে, কেন চারদিক থেকে আমার নামে এত রিপোর্ট আসে। আমার আব্বা এই জিনিসগুলো স্বাভাবিকভাবে মেনে নিতে পারতেছিল না। এরপরেও আমার বাবা আমাকে বলে যে তুই পরিবারের বড় ছেলে, তুই সবার বড় এবং তুই যদি ঠিকমতো চলাফেরা না করিস তাহলে তোর দিকে তাকিয়ে তোর ছোট ভাইগুলো খারাপ পথে চলে যাবে, তুই ছোট ভাইগুলো খারাপ হয়ে যাবে, এই কাজটা করে না বাবা, একটু ভালো হয়ে যা, ভালোভাবে চলাফেরা করে এবং ভালোভাবে চলাফেরা করলে সবাই তোকে ভালো ছেলে বলবে। এগুলো আব্বা আমাকে বুঝাইতো, কিন্তু কার কথা কে শোনে। আমি আব্বার কোনো কথায় আমলে নিতাম না। প্রচণ্ড রকমের দুষ্টামি আর শয়তানি আমি প্রতিনিয়ত করিয়ে বেড়াতাম। এরকম করতে করতে আমি তখন ক্লাস 9-এ পড়ি এবং ক্লাস 9-এ পড়ার পরে হঠাৎ করে আমাদের স্কুলেরই একটা মেয়ে, যার নাম হচ্ছে গিয়ে পুনম, এবং পুনম নামের ওই মেয়েটাকে আমার অনেক বেশি ভালো লেগে যায়। তার ভালো লাগার বড় কারণ হচ্ছে আমাদের স্কুলে ক্লাস 8 থেকে আমরা যখন ক্লাস 9 উঠি তখন আমাদের স্কুলের আপনার বর্ষপূর্তি একটা অনুষ্ঠান হয় এবং বর্ষপূর্তি অনুষ্ঠানের ভিতরে এই পুরো মেয়েটা যেমন খুশি তেমন সাজে, মানে অনেক একটা প্রতিযোগিতা দেয় এবং যেমন খুশি তেমন সাজে মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগে এবং আমার সাথেই পড়তো, বাট আমি তো কোনোদিনও আসলে কোনো মেয়ের দিকে ওভাবে তাকাতাম না এবং ক্লাসের সবসময় লাস্ট বয় ছিলাম, মানে একেবারে সর্বশেষ বয় ছিলাম, যার জন্য আমার দিকেও কোনো মেয়েরা ভালো করে তাকাতো না, আমার সাথেও কেউ ভালো করে কেউ কোনো কথা বলতো না। কিন্তু এরপরেও ক্লাস 9 ওঠার পর থেকে এই পুনম নামের মেয়েটাকে আমার খুব ভালো লেগে যায়। যদিও মেয়েটা অনেক মেধাবী ছিল, আমাদের স্কুলে অনেক ভালো ছাত্রী ছিল, আমরা একসাথে প্রায় 3-4 বছর ধরে পড়াশোনা করি, কিন্তু এরপরেও কোনোদিনও ওর সাথে আমার কোনোদিনও কোনো কথা হয়নি। সবসময় আমি ওকে দূর থেকে দেখে যেতাম, কিন্তু ক্লাস 9 ওঠার পর থেকে এই মেয়েটার প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে। সে ভালো লাগার সূত্র ধরে আমি কীভাবে চিন্তা করতেছি যে ওকে কীভাবে প্রেমের প্রপোজাল দেওয়া যায়, এবং এই নিয়ে আমি যখন অন্যদের সাথে কথা বলি আমার সব বন্ধুরাই আমাকে মানা করে। তা আমার কিন্তু অনেক বন্ধু ছিল, মানে ভালো বন্ধুরা আমার সাথে মিশতো। তার বড় কারণ হচ্ছে আমি মাঝে মাঝে আমার আব্বার ক্যাশে গিয়ে বসতাম, আর আব্বার ক্যাশে বসেই আমি অনেক বেশি টাকা পয়সা আব্বার ক্যাশ থেকে সরাই ফেলতাম। আমার আব্বা কিন্তু এগুলো বুঝতো না। অনেক টাকা পয়সা আব্বার ক্যাশ থেকে নিয়ে যেতাম এবং আব্বুর ক্যাশ থেকে টাকা নিয়ে আমি বন্ধু বান্ধবের পিছনে ব্যয় করতাম, অনেক বন্ধুদেরকে টাকা পয়সা দিতাম। এই জন্য আমার স্কুলের সবাই আমাকে অনেকভাবে আমার প্রতিও সবাই অনেক আকৃষ্ট। আমি ডাক দিলে আমার পোলাপাইনের অভাব হয় না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এমন করে সময়টা কাটতে কাটতে এবার ক্লাস 9 উঠে মেয়েটাকে আমার ভালো লেগে গেল। এখন প্রেমের প্রপোজালটা কীভাবে দেবে এটাই বুঝতেছি না। যখন বন্ধুদের সাথে শেয়ার করলাম ওরা সবাই আমাকে মানা করলো। আমার সবাই বললো, তারেক দেখ এই মেয়েটা খুবই সুন্দরী এবং আমাদের ক্লাসে পড়লো, অনেকেই তার প্রপোজাল দিয়েছে, আমার সিনিয়র অনেক ভাইয়েরা তাকে প্রস্তাব করেছে, কিন্তু ও আসলে কারোর সাথে কোনো রিলেশন করেনি। আর এই মেয়েটা এরকম একটা মেয়ে যে ওর সাথে মনে হয় না যে তুই কোনো রিলেশন করতে পারবি, কারণ অনেক বেশি ডেয়ারিং। ও আসলে কারোর সাথে কোনো প্রেমের সম্পর্কে জড়াবে না, শুধু শুধু চেষ্টা করে কোনো লাভ নাই। সবার মুখে এরকম ব্যর্থ কথাগুলো শোনার পরে আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল। আমি চিন্তা করলাম কীভাবে কী করা যায়, আমি আসলে কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তো একদিন হলো কি, এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমাদের বাজারের দোকানে, মানে আমাদের হচ্ছে যে স্কুল আছে, স্কুলের পাশে হচ্ছে একটা কসমেটিক দোকান আছে এবং কসমেটিকের দোকানের মধ্যে মেয়েরা যে হাতে পরে একটা ব্যাসলাইট, আমি জোহরের নামাজের পরে মসজিদ থেকে আসার সময় দেখলাম ওই হাতের ওই ব্যাসলাইটটা নিয়ে ও ঘাটাঘাটি করতেছে, মানে পুনম আবার আমাদের ক্লাসের আরো কয়েকটা মেয়ে আছে, তো সবাই এটা নিয়ে দামাদামি করতেছে, দোকানদার এটা দিতেছে না, মনে হয় দাম কষাকষি হচ্ছে না। এবং একটা পর্যায়ে মেয়েরা ওখান থেকে চলে গেল। আমি তখন সামনে একটা লাইব্রেরি ছিল, লাইব্রেরিতে গিয়ে বসলাম এবং মেয়েরা চলে যাওয়ার পরে আমি দোকানদারের কাছে আবারও আসলাম, এসে বললাম, কিরে ভাই মাল দিলেন না?
বলতেছে ভাই ওরা অনেক কম দাম বলে। আমি বললাম কত বলে, এটা দাম কত? 15 টাকা দাম বললো। দাম বলার পরে আমি তখন ওনার কাছ থেকে এই জিনিসটা কিনলাম, মানে এটা কিনলাম। এবং কেনার পরে আমি প্রায় ১ সপ্তাহ পর্যন্ত এই জিনিসটা আমি আমার ঘরের মধ্যে রেখে দিই। আসলে ক্লাস 9-10 এর ভালোবাসাগুলো না আমার জেনারেশন ছাড়া অন্য কাউকে বোঝানো যাবে না। ওই সময় ভালোবাসাটাই মনে হয় মহৎ কিছু। কাউকে ভালোবাসতে পারলে মনে হয় যেন দুনিয়াতে বসে স্বর্গটা পেয়ে গেলাম। ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব সুখ বুঝি এখানে এসে ভিড় করেছে। প্রিয় মানুষের হাতটা স্পর্শ করলে মনে হয় দুনিয়াতে বসে আমি মনে হয় জান্নাত পেয়ে গেছি। এত ভালোবাসা ওই বয়সটাতে, এত আবেগ আর ইমোশন কাজ করে যেটা বলে বোঝানো যাবে না। এভাবে আবেগে আপ্লুত হয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে আমি তখন এই মেয়েটার সাথে প্রেমের সম্পর্কে খুব গভীরভাবে জড়িয়ে পড়ি। এবং এই ব্রেসলেটটা আমি তখন ১ সপ্তাহ পর্যন্ত হাতে রাখি। ১ সপ্তাহ পরে আরেকদিন লাঞ্চ আওয়ারের সময় আমি করলাম কি, ওর বইয়ের যে পৃষ্ঠা আছে, পৃষ্ঠা খুলে মাঝখানে বইয়ের মধ্যে আমি ব্রেসলেটটা দিয়ে চলে আসি। এখন চলে আসার পরে ও কি করতো, ও কিন্তু আবার খুব ভালো মোটামুটি মেধাবী ছাত্রী ছিল। তো মেধাবী ছাত্রী হওয়ার কারণে আমার খেয়াল করে দেখবেন যে স্কুলের মধ্যে হয় কি, যে শিক্ষকরা ওরকম রিডিং পড়ায়, বলে যে রিডিং পড়ো। ক্লাসের যে ভালো ছাত্রছাত্রী আছে ওদেরকে বই দিয়ে বলে দেয় রিডিং পড়ার জন্য। তো ওই সাবজেক্টের যে সাবজেক্টের ক্লাস হচ্ছে ওই সাবজেক্টের ক্লাসের ওই বইটার ভিতরে আমি হচ্ছে ওই জিনিসটা রেখে আসছিলাম। এবং রেখে আসার পরে স্যার তখন ওরা বলতেছে যে পুনম বই নিয়ে আয়। তো তখন বই নিয়ে গেছে এবং যাওয়ার পরে স্যার বলে তুই পড়। ওই পৃষ্ঠাটা খুলতেছে, স্যারের পাশে দাঁড়িয়ে আছে সামনে। এখন খুলতে খুলতে হঠাৎ করে এই জিনিসটা তার চোখের সামনে পড়ছে এবং পড়ার পরে ওইটা দেখে হাসি দিয়ে দিছে। হঠাৎ করে হাসি দিয়ে দিছে। স্যারও বলে কিরে হাসতেছিস কেন? ও তখন কিচ্ছু বলে না। এরপরে এরকম করে হাসি দিয়ে দিতে ও আবার রিডিং করতে শুরু করছে। ও হাসতেছে, মুসকে মুসকে হাসতেছে। এবং স্যারও ওর দিকে তাকাইতেছে এবং এরকম করে হাসছে, সবাই হাসতেছে। এবার হাসার পরে স্যার ওরে বললো কিরে তুই হাসতেছিস কেন, তুই পড়া বন্ধ কর, কি হয়েছে? বলে স্যার আমি জানি না, আমার বইয়ের মধ্যে এই একটা জিনিস কোত্থেকে জানি আসছে, হাতের একটা ব্রেসলাইট। পরে বলে এটা কে দিল? বলে স্যার আমি জানি না, লাঞ্চের সময় কে জানি আমার বইয়ের মধ্যে ঢুকে দিয়ে গেছে। তো স্যার বললো যে সবাই হাসাহাসি করতেছে। তো স্যার বললো যে যা তুই ক্লাসে যা, তুই ইয়েতে যা, বেঞ্চে যা, বিষয়টা এখানে থাক। পরে বেঞ্চে পাঠিয়ে দিল। আমাদের ওই স্যারটা মোটামুটি একটু রাগী টাইপের স্যার ছিল আর কি, মাহমুদুল্লাহ স্যার অনেক রাগী। তো এই জন্য স্যার তখন ক্লাস শেষ করে স্যার তখন চলে গেল। এবং চলে যাওয়ার পরে এই বিষয়টা নিয়ে প্রতিদিন ক্লাসের মধ্যে প্রচুর ইয়ে হচ্ছে, যেটা কে দিল, পুনমার ব্যাগের মধ্যে এটা ঢুকে কে দিল, এই নিয়ে অনেক কথাবার্তা। কেউ এটা স্বীকার করে না কে দিছে, বাট আমি তো জানি আমি দিছি। তো এই জিনিসটা কেটে গেল। এবং এরপরে আমি ধরেন মাঝে মাঝে চুড়ি, হাতের ব্রেসলাইট, এরপরে কানের দুল, এইটা ওইটা আমার কাছে যখন যেটা ভালো লাগতো না এইটা ওর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতাম। এবং কখনোই আমাকে বলি নাই, পুরো ক্লাস 9 থেকে ক্লাস 10 পর্যন্ত 1 বছর আমি পড়ি। ওরা কিন্তু আবার পাহারা দিত আমাকে ধরার জন্য যে কে এটা দেয়, এরকম করে আমি ওর প্রত্যেকদিন দিতাম না। ধরেন 1 সপ্তাহ 15 দিন 10 দিনের মাথায় একদিন হঠাৎ করে দিয়ে আসতাম। তো এরকমভাবে আমাকে পাহারা দিয়েও না ধরতে পারতো না। এমন করতে করতে ক্লাস 9-এর আমরা তখন ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলি। ক্লাস 9-এর ফাইনালটা দিয়ে ফেলি, এরপরেও আমি ওকে প্রপোজাল দিই নাই। কারণ আমার কাছে মনে হয় ভালোবাসি যখন আমি ওকে বলবো না, ও যদি আমাকে প্রত্যাখ্যান করে, যদিও আমার প্রেমের প্রস্তাবে রাজি না হলো, এবং যদিও রাজি না হয় তাহলে আমি অনেক কষ্ট পাবো, আমার কলিজাটা ভেঙে যাবে, আমার হৃদয়টা ভেঙে যাবে। তো দেখা যায় যে যেহেতু রাজি হবেই না এবং আমার মনেই হয় না যে রাজি হবে, সুতরাং ওকে প্রেমের প্রস্তাব দিয়েও লাভ নাই। দূর থেকে ওকে ভালোবেসে যাই এবং মাঝে মাঝে ওর সাথে টুকিটাকি একটু একটু কথা বলি। এতেই আমার সম্পর্কটা ভালো থাকবে, এতেই মনে হয় আমি ভালো থাকবো। এই জিনিসটাই তখন আমার কাছে মনে হচ্ছিল। তো যার জন্য আমি এভাবে ওর সাথে কথাবার্তা বলি, মাঝে মাঝে ওকে গিফট পাঠাই, এটা ওইটা পাঠাই। এমন করতে করতে অনেক প্রায় 1টা বছর কেটে গেল। ক্লাস 9 থেকে আমি যখন ক্লাস 10 উঠার পর থেকে আমার কাছে হঠাৎ করে একটা বিষয় খুব খেয়াল করে আমি দেখলাম, ও জানি কেমন ওর নানু বাড়িতে ক্লাস 10 উঠার পরে ও প্রায় 5 দিনের মতো নানু বাড়িতে ছিল। 5 দিন নানু বাড়িতে ছিল এবং থাকার পরে 5 দিন পর ও নানু বাড়ি থেকেও চলে আসছে। ও যে 5 দিন ওর নানু বাড়িতে ছিল, ভাই আমি না ক্লাসে যেতে পারতাম না, আমার ভালো লাগতো না। ক্লাসে গেলে খুব ইয়ে লাগতো, কেমন জানি ক্লাসটা ফাঁকা ফাঁকা লাগতো, শূন্য লাগতো, ওই ছাড়া ভালো লাগতো না। তো একটা পর্যায়ে হলো কি, ক্লাস 10-এর পর অবস্থা, নানু বাড়ি থেকে 5 দিন পরে থেকে আসার পরে একদিন হঠাৎ করে ও লাঞ্চের সময় একটা মেয়ে এসে দৌড়ে বলতেছে যে, ওর বলতেছে পুনম তোর একটা ছেলে খুঁজতেছে, একটা ছেলে তোর খুঁজতেছে, স্কুলের বাইরে। এই কথাটা আমি শুনছি। শোনার পরে আমরা তো দোতলা আমাদের ক্লাস হতো, ওইটুকু নিচে নেমে গেটের বাইরে গেছে। এবং গেটের বাইরে যাওয়ার পরে আমি যখন দৌড়ে এগিয়ে গেলাম, ছাদে চলে গেলাম, আমাদের 3 তলা দোতলা ছাদে, স্কুলের ছাদে। এবং ছাদে গিয়ে স্কুলের কর্নার থেকে আমি দেখতেছিলাম ওইদিকে কিছু কলা গাছ আছে আমাদের গেটের ওইদিকে, ডান পাশটার ভিতরের দিকে কলা গাছে হেলান দিয়ে ওই ছেলের সাথে কথা বলতেছে। এবং তার কথা বলার স্টাইল দেখে, তার কথা বলার ধরন দেখে
আমি বুঝেই গেলাম যে এই ছেলেটার সাথে ওর কোনো রকমের সম্পর্ক আছে। এটা নরমালি দেখলে বোঝা যায় যে কোনো একটা সম্পর্ক ওদের মাঝে আছে। এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম এবং মনে মনে চিন্তা করতেছি এটা কিভাবে সম্ভব। মানে আমি না বুঝতে পারতেছিলাম না যে এইটা কি করে হতে পারে। আমার সেদিন খুব কষ্ট হয়েছে, মনে হয় আমার কলিজাটা ভেঙে গেছে, আমার মনের অজান্তেই চোখে জল চলে আসছে। এরপর আবার ক্লাসে আসলাম, আসার পরে মানে ওই দিনের পর থেকে আমি ওর আর গিফট দেই না। এখন 10 দিন 12 দিন 15 দিন হয়ে গেছে, ও সবার কাছে বলতেছে কি আমার না কে জানি একজনে গিফট করতো, বাট এখন আর গিফট দেয় না কেন। মানে সবসময় বলতে এখন আর গিফট দেয় না কেন। তো এই কথা যখন বলে আমি বলি যে গিফট করতে মনে হয় তার কলিজাটা ভেঙে গেছে। এমনি বলতেছিলাম কথাটা লাস্ট বেঞ্চে বসে। পরে ও আমার বলে তারে তুই কি বললি রে? বললাম না কিছুই বলি নাই, খালি বললাম যে গিফট করতে মনে হয় তার কলিজাটা ভেঙে গেছে। এটা বলার পরে ও তখন করে কি মানে ও কিন্তু কিছুটা ডাউট করে ফেলে, যেটা সন্দেহ করে যে মনে হয় আমি দিতাম বা কিছু একটা। পরে ওই দিনই বিকেলবেলা আমি যখন বাড়ি যাচ্ছি, যাওয়ার পথে ও আমার ডাক দিছে, ও পাশে আর 2টা মেয়ে। পরে ডাক দিয়ে পাশে 2টা মেয়েরা বলো তোরা সামনে যা আমি আসতেছি। পরে আমার বলতেছে তারেক এটা কি হইলো, এমনি বলতেছে। আমি বললাম কই কিছু হয়নি তো। আমার বলে যদি কিছু নাই হবে তাহলে এটা কিভাবে ঘটলো। আমি বললাম আরে বাবা কিভাবে কি ঘটলো, উল্টাপাল্টা কথা বলে লাভ আছে, কি বলতেছিস উল্টাপাল্টা কথা। আমাকে আমি মোটেও না উল্টাপাল্টা কথা বলতেছি না, আমি যেটা বলতেছি এটা আমি ঠিকই বলতেছি। আমি বললাম তুই কি ঠিক বলতেছিস শুনি। আমার বলে আমার ব্যাগের মধ্যে এই গিফটগুলো কে দিত। আমি দেখ আমি জানি না। আমার বলে তুই জানিস যে আমাকে ব্যাগের মধ্যে গিফটগুলো কে দিত, তুই বল। আমি বললাম দেখ পুনম আমার সাথে ঝামেলা করিস না, আমার এমনি মন ভালো নাই। ও বলে কেন মন ভালো নাই কেন? আমি বলে আমি বলতে পারবো না। ও আমাকে বলে তুই সত্যি করে বল যে গিফটগুলো কে দিত। আমি বলছি আমি তোর বলতে পারবো না। এই কথা বলার পরে ওই দিন তো কেটে গেল। এরপরের দিন লাঞ্চের সময় হলো কি ভাই, আমি কিন্তু নামাজ পড়তাম, এমনি আমি মসজিদে যেতাম নামাজ পড়তাম। আমি জোহরের নামাজ পড়ে আসছি, আসার পরে ও আমার বলতেছে তোর অজু আছে। আমার বলে অনেকগুলো মেয়ে আছে, আবার অনেকগুলো মেয়ে সামনে আমার এই কথা বলতেছে তোর অজু আছে। আমি বললাম হ্যাঁ আমার অজু আছে। কেন? বলে অজু থাকলে একটু দিকে আয়। আমি তখন ডাইকে নিয়েছে, ডাইকে নিয়ে ও তখন ব্যাগ থেকে বললো কি একটা আপনার কোরআন শরীফ বের করলো। কোরআন শরীফটা বের করার পরে আমি খুব অবাক হয়ে গেলাম, কি কোরআন শরীফ বের করলো কেন? কোরআন শরীফটা বের করে আমার বলে তুই অজু করে আসিস না, নামাজ পড়ে আসিস না? আমি বলি হ্যাঁ। বলে নামাজ পড়ে আসলে কোরআনটা ধর। কেন কোরআন ধরবো কেন? আমাকে বলে তোর কোরআনটা ধরতে বলছি, তুই কোরআনটা ধর। আমি বলি দেখ আমি কোরআন ধরতে পারবো না। তা তুই যে কোরআন ধরে আছিস তুই কি অজু করছিস? আমার বলে হ্যাঁ আমার অজু করাই আছে। তা কোরআন ধরবি না তুই? আমি বললাম কেন ধরবো? বলে ধর না। আমি কোরআনটা হাতে নিলাম, নেওয়ার পরে আমাকে বলে এবার তুই কোরআনটা হাতে নিয়ে বলতো আমার ব্যাগের মধ্যে আমার এই গিফটগুলো তুই দিতি না। আমি তো চুপ হয়ে যাই। আমার বলে কি রে কথা বলবি না, আমার ব্যাগের মধ্যে এই গিফটগুলো তুই দিতি না, বল কথা বল। যখন 2-3 বার কথা বললো আমি কিছু বলি না, তখন চিল্লাইতে আছে বলবি না বল। এমন সময় ভাই আল্লাহর কি হুকুম, মানে আমাদের এক শিক্ষক আর কি মানে আমাদের ক্লাসরুমের সামনে দিয়ে যাচ্ছে। উনি তখন দেখে গেছে বিষয়টা, মানে অনেক ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়ায় আছে, আমার হাতের মধ্যে কিছু একটা, ও চিল্লাইতে আছে। স্যারে তখন মানে বুঝে গেছে কিছু একটা এখানে। স্যার তখন ক্লাসে ঢুকছে, ঢুকার পরে সবাই তখন চারদিকে চলে গেছে। আমি তখন কোরআন শরীফটা নিয়ে চলে যাচ্ছি, স্যার আমাকে ডাক দিল এই তারেক। আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন, স্কুলের মধ্যে যে স্টুডেন্টগুলো মানে ভালো স্টুডেন্ট না, মানে পড়াশোনায় ভালো না, শিক্ষকরা কেমন জানি তাদের দিকে সবসময় একটু আর নজরে তাকায়, মানে ওদেরকে ভালো চোখে দেখে না। ওরা যদি বিন্দুমাত্র অপরাধ করে হিমালয় পরিমাণে শাস্তি পায়, এরকম একটা অবস্থা। আর এমনিতেই তো শিক্ষকরা আমাকে ভালো চোখে দেখতো না। আমি স্টুডেন্ট হিসেবে খুব বাজে ছিলাম, ঠিকমতো পড়াশোনা করতাম না, ক্লাসে খুব খারাপ একজন ছাত্র ছিলাম। এই জন্য শিক্ষকরা আমাকে সবসময় বাজে নজরে দেখতো। তো এখন মানে এরকম অবস্থার ভিতরে যখন আমি স্যার তখন ক্লাসে ঢুকলো, ঢুকে আমার বলতেছে কিরে তোর হাতে এটা কি? আমি বললাম স্যার কোরআন শরীফ। পরে বলে কোরআন শরীফ কেন তোর হাতে? আমি তখন চুপ করে আছি। স্যার বলে এই কোরআন শরীফ হাতে কেন? যখন 2-3 বার ধমক দিল পুরন তখন দাঁড়ায় বলতেছে স্যার আমি দিছি। স্যার তো খুব অবাক হয়ে গেল, কি রে তুই দিছিস মানে? এই কথা বলার পরে পুনম তখন আস্তে আস্তে সামনের দিকে আসলো। আসার পরে স্যার জিজ্ঞেস করে ওর হাতে কোরআন শরীফ দিলি কেন? বলে স্যার জানেন আজকে বিগত 1 বছর ধরে না আমি একটা জিনিসকে সাফার করতেছি। খুব মানে এই যে কথাগুলো বলতেছে অভিমানের সুরে বলতেছে, মানে কমপ্লেনের মতো, এবং বলতেছে যে এরকম আমার ব্যাগের মধ্যে কে জানি গিফট দিত, এবং আমার কাছে ধারণা যে গিফটগুলো তারই দিত। উনি যখন জিজ্ঞেস করছো আমার কাছে সত্য কথা বলে না, যার জন্য আমি কোরআন শরীফ নিয়ে আসছি। স্যার তখন একটা ধমক দিল, মানে ও তো ভালো স্টুডেন্ট ছিল না, ভালো ছাত্রী থাকার কারণে খুব জোরে একটা ধমক দিল। ধমক দিয়ে বললো কোরআন শরীফ আনছিস কোত্থেকে? বলে মসজিদ থেকে। কারে দিয়ে আনাইছিস? বলে মানে আমাদের একজন জুনিয়র ছোট ভাই দিয়ে আনাইছি। স্যার তখন আমার বললো তুই যে কোরআন ধরছিস তোর অজু আছে? আমার বলে। আমি বলে জি স্যার অজু আছে। বলে যা কোরআন শরীফটা মসজিদে দিয়ে এরপরে কোরআন শরীফটা মসজিদে দিয়ে আসবি যা। আমি তখন মসজিদে গেলাম, গিয়ে কোরআন শরীফটা দিয়ে আসছি, এবং আসার পর দেখলাম যে ক্লাসের অবস্থা খুব থমথমে একটা ভাব,
এবং আমাদের প্রধান শিক্ষক সহ তখন এই ক্লাসে চলে আসছে, মানে এই রুমে চলে আসছে। আমি তো দেখে ভাই মনে অনেক ভয় পেয়ে গেছি। পরে আসার পরেই স্যার আমাকে আমার মানে বেঞ্চের সামনে দাঁড়াও করাইলো, করাই বলতেছে, তারেক কোরআন শরীফ রেখে আসছিস? আমি বলি জি স্যার। বলে পুনমের ক্লাসে মানে পুনমের ব্যাগের ভিতরে গিফট কে দিত, এমনি বলতেছে। আমি তখন নিচের দিকে তাকিয়ে আছি এবং 2-3 বার বলার পরে আমি যখন কোনো উত্তর করি নাই, হেড স্যার ঠিক তখনই 2টা বেত একসাথে হাতে নিয়ে ভাই আমাকে বেদম পিটাইতে শুরু করে। মানে পিটাইতেছে কুকুরের মতো আমার মারতেছে, মানে বেদম পিটাইতেছে। মানে আমি মায়ের জ্বালা সহ্য করতে না পেরে আমি বাবা বলে চিৎকার করতেছি। স্যারে মারতেছে, আমার বলতেছে, একদিন ক্লাসের পড়া পারস না, কোনোদিন তুই ক্লাসের কোনো শিক্ষকের পড়া দিতে পারস না, সব শিক্ষকের কাছে তুই পারি না এবং কোনোদিনও তুই ক্লাসের কোনো ভালো স্টুডেন্ট হতে পারলি না। আর মেয়েদেরকে গিফট দেওয়ার জন্য তোর হাত মানে ম্যাশ করে মেয়েদেরকে গিফট করো, তোমার গিফট করাইতেছি, তোমার আরও গিফট করাবো। প্রচুর আমাকে মারার পরে আমি আর কোনো কথা বলি না এবং মারার পরে স্যাররা তখন চলে যায় এবং এরপরে ক্লাস হওয়ার পরে আমি মানে বিকেলে আমি চলে যাচ্ছি, আমি কারোর সাথে কথা বলি নাই। মানে ক্লাস ছুটি হওয়ার পরে আমি একদম গম্ভীর হেঁটে চলে যাচ্ছি এবং বাসায় চলে যাওয়ার পরে আমার সেদিন রাতেই প্রচণ্ড রকমের জ্বর আসছে। মানে এত জ্বর আসছে বলার মতো না, আমি জ্বরে পুরো আমার শরীর পুড়ে যাচ্ছে, আমি বিছনা থেকে উঠতে পারি না, কোনোভাবে বিছনা থেকে উঠে আমি বসতে পারি না, এরকম একটা অবস্থা। এরপরে যেটা হইলো, ওই দিনই বিকালবেলা মানে স্কুল ছুটি হওয়ার পরে পুনম সহ আরও কয়েকটা মেয়ে আমাদের বাড়িতে আসছে। আমি তো ঘরে শুয়ে আছি, জানলা দিয়ে দেখতেছি ওরা আসতেছে, স্কুল ড্রেস পরা। ওদেরকে দেখে আমি তখন আরও ভয় পেয়ে গেলাম, কিন্তু ওরা আবার আসলো কেন? নাকি পুনম আমার আব্বার কাছে বিচার দিবে। আমাকে স্কুলে তো মাইর খাওয়াই মনে হলো 7 মিনিটে নাই, এখন তো মনে হয় আমার আব্বার কাছে আবার বিচার দিব। আসছে হাঁটি করে আমার কাছে আসছে, এসে আমার আম্মুর কাছে এসে বলতেছে যে ইয়ের কী হয়েছে, তারকের কী হয়েছে। আম্মু বলে কালকে রাত থেকে অনেক জ্বর, মানে শুয়ে আছে। পরে সবগুলো মেয়ে মিলা আমার রুমে আসছে। আসার পরে আমি তো ওদের দেখে মানে খুব ভয়ে আছি যে কী বলে। পরে আমি বললাম, পুনম কী হয়েছে, এখানে আসছো কেন? আমার আব্বার কাছে বিচার দিবা? বলে তুমি কি আমাকে সবসময় খারাপই মনে করবে, মানে তুই কি আমার সবসময় খারাপই মনে করবি, আমি কি কখনো ভালো হইতে পারি না? আমি বললাম, না, তোর ভালো ধরনের নমুনা তো কালকেই দেখলাম, তাই না? পরে আমার বলে, তোর কি মনে হয় আমি স্যারকে ডেকে আনছি এগুলো বলার জন্য, আমি স্যারকে ডেকে আনছি দেখানোর জন্য? এরপর আমি বললাম, দেখছি লেইস না, এটা আমার বাড়ি, আমার আব্বা আমার শুনলে খুব খারাপ হবে। তো মানে আমার যে বাকি মেয়েগুলো ছিল না রুমের মধ্যে, ও সবাই বলতেছে তোরা একটু বাইরে যা, আমি একটু সাথে কথা বলি। এটা বলার পরে মেয়েরা সবাই বারান্দায় গিয়ে দাঁড়াইছে, ও যখন রুমের মধ্যে, ও তখন দরজাটা একটু আপনার মিলিয়ে দিছে আপনার, এবং আমার কাছে এসে বলতেছে, কি মনে করিস তুই নিজেরে, তুই নায়ক, তুই শাকিব খান, তুই সালমান খান? আমি বললাম যে দেখ, আমি নিজের এরকম কিছু মনে করি না। যদি আমাকে বলে এরকম কিছু যদি মনে নাই করবি, তাহলে তুই আমাকে এরকম অভিযোগ দিচ্ছিস কেন? তোরে আমি কোনো অভিযোগ দিই না, আমি কিসের অভিযোগ দিব? তুই আমার মাইর খাওয়াইলি, ওকে আমি মাইর খাওয়াইলাম কেন? আমি কি স্যারকে ডাকছিলাম? আমি কি স্যারকে ডেকে বিচার দিছিলাম? তোর কি বলে আমি কি স্যারকে ডাকছিলাম? আমরা স্যারকে তো তুই ডাকস নাই। ও বলে আনফর্চুনেটলি স্যার ওই জায়গায় চলে আসছে এবং স্যার এসে স্যারে দেখছে যে তোর হাতে এই জিনিসটা। এখন এটা তো আমার কোনো দোষ নাই, আমার কি দোষ তুই বল? আমি বললাম, দেখ আসলে তোর দোষ নাই কি আছে ওটা আমি কিছু জানি না, তবে এটা তো আমার অন্যায় হয়েছে, আমি তো সিরিয়াসলি অন্যায় করছি, আমার তো এই জিনিসটা করা ঠিক হয় নাই। তোর এই গিফট দেওয়াটা কি ঠিক হয়েছে? ও তখন আমাকে বলতেছে, জানিস আমি না প্রতিদিন চিন্তা করতাম এই গিফটটা আমাকে কে দেয়, এই গিফটটা আমাকে কে দেয়। তবে আমি নিশ্চিত করে বলতে পারতাম আমাকে যে গিফটটা দেয় সে আমাকে অত্যাধিক ভালোবাসে, যে আমাকে গিফট দেয় এই মানুষটা আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার জানার অনেক ইচ্ছা হচ্ছিল যে এই গিফটগুলো আমাকে কে দেয়, আর যে মানুষটা আমাকে এই গিফটগুলো দেয় সেই মানুষটাকে আমি অনেক ভালোবাসবো, সেই মানুষটাকে আমি বিয়ে করব। এইরকম একটা স্বপ্ন আমার মনে জাগছিল, যে মানুষটা আমাকে দূর থেকে পবিত্রভাবে ভালোবাসে, কখনো আমার সামনে এসে আমাকে ভালোবাসে বলে না, ভয় পায়। আমার ওই ছেলেটাকে ভালো লাগতেছিল। আর আমি জানি তোরে আমি যতভাবেই বলি তুই কখনোই সত্য কথা বলবি না, আমি যখনই তোকে জিজ্ঞেস করবো তুই মিথ্যার পর মিথ্যা বলেই যাবি, তুই যদি আমাকে এগুলো দিয়েও থাকিস তুই সত্যিটা বলবি না। ঠিক এই জন্য আমি তোর মুখ থেকে সত্য কথাটা বের করার জন্যই কোরআন শরীফটা নিয়ে আসছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওই জায়গায় হঠাৎ করে স্যার চলে আসবে। তুই কোরআনটা হাতে নেওয়ার পরে যদি একটা বার বলতি না যে তুই এই গিফটগুলো দিচ্ছিস, তাহলে বিশ্বাস করে কোরআনটা হাতে নিয়ে না আমি তোর সাথে তোরে বলতাম যে আমি তোরে বিয়ে করবো, এবং বিশ্বাস কর আমি এর পরের দিনে তোরে বিয়ে করতাম। ওর এই কথাগুলো শোনার পরে আমি কি হাসবো না কাঁদবো না খুশিতে লাফালাফি করবো, আমি না বুঝতে পারতেছিলাম না। আমি অপলক দৃষ্টি তোর মুখের দিকে তাকিয়ে আছি।
আমি বললাম, "পুনম তুমি এগুলো কি বলতেছো?" আমাকে বলল, "আমি সত্যিই বলতেছি। আমি জানি আমার কেন জানি মনে হচ্ছিল যে তুই এই কাজটা করিস। যার জন্য আমি তোরে কোরআন শরীফ বাইনা দিছি।" ও আমাকে বলল, "তুই শার্টটা একটু খুলবি?" আমি বললাম, "না, আমি শার্ট খুলব না। বাসায় কেউ হঠাৎ করে এসে দেখে ফেললে সমস্যা হবে।" বলে, "শার্টটা একটু খোল, এখানে কেউ নাই।" ও তখন মেয়েগুলোর গিয়া বলতেছে, "কেউ যদি আসে তোরা একটু রুমের মধ্যে আসবি।" এই কথা বলে আমাকে শার্টটা খুললো। খোলার পরে ওর হাতের স্পর্শগুলো আমার যে স্যারে মারছিল পিঠের মধ্যে, ওর হাতের স্পর্শগুলো যখন দিচ্ছিল ভাই, মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল সমস্ত ব্যথাগুলো মনে হয় শেষ হয়ে গেছে। এতটা শান্তি পাচ্ছি, এতটা আরাম পাচ্ছি যেটা আমি মুখে বলে বুঝাতে পারবো না। মুহূর্তের মধ্যে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ও আমাকে দিয়ে বলতেছে, "কিরে কাঁদতেছিস কেন?" আমি বলছি, "যে মানুষটারে পাওয়ার জন্য এত ব্যাকুল ছিলাম, যাকে ভালোবাসি কথাটা বলার জন্য আমি কাকতাড়ুয়ার মতো তাকায়ে থাকতাম, সেই মানুষটা আজকে আমার ঘরে এসে আমার বিছানায় আমার পাশে বসে আমার ক্ষত জায়গায় হাত বুলিয়ে দিচ্ছে। এর থেকেও সুখ, এর থেকেও শান্তি আর কি হতে পারে বলতো?" এটা বলার পর ও তখন আমাকে বলে, "ভালো তো আমিও বেসেছিলাম। ভালোবাসি কথাটা বলার জন্যই তো এরকম ফাইজলামি করছিলাম, এত কিছু করছিলাম। কিন্তু যাই হোক, স্যার এসে বলে ফেলছে, আমি এটার জন্য অনেক সরি, বাট আমি তোরে ভালোবাসি এবং আমি তোকে বিয়ে করব। তোর কাছে আমার একটাই অনুরোধ, আমাদের এই ভালোবাসার বিষয়টা কাউকে বলার দরকার নাই এবং আমাদের ক্লাসমেটের মধ্যেও কাউরে বলার দরকার নাই। প্লিজ তুই কাউরে বলিস না।" আমি বললাম, "না, আমি এটা কাউরে বলব না।" ওই সময় কিন্তু পুনমের আব্বা বিদেশে থাকতো এবং পুনমরা ছিল ২ বোন। ওর কোনো ভাই ছিল না, ওর ২ বোন ছিল। তো ওরা আবার বিদেশে থাকতো। তো এরপর আমি তখন বললাম, "আচ্ছা ঠিক আছে পুনম।" এবং এরপর থেকে এই পুনমের সাথে আমার একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক শুরু হলো। পুনম আমাকে অনেক ভালোবাসতো, আমিও পুনমকে অনেক ভালোবাসতাম। একজন আরেকজনকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। একজন আরেকজনকে ছাড়া একটা চোখের পলক ফেলতে পারতাম না। মনে হয় পুনম না থাকলে আমি আমার নিঃশ্বাস নিতে পারবো না। পুনম না থাকলে আমি মরে যাবো। এরকম করেই সম্পর্কটা সামনের দিকে একটু, একটু করে অগ্রসর হচ্ছিল। এভাবে সময়গুলো কাটতেছে, দিন-রাতগুলা কাটতে, কাটতে একটা সময় দেখা গেল যে আমাদের এসএসসি পরীক্ষা চলে আসছে এবং এসএসসি পরীক্ষা নিয়ে সবাই অনেক ব্যস্ত। আমিও পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমার বাকি স্টুডেন্টগুলো যারা আছে আমার ক্লাসের সবাই পড়াশোনা নিয়ে ব্যস্ত এবং এমন করতে, করতে আমি তো ক্লাসের খুব খারাপ বয় ছিলাম। কিন্তু এরপরেও এসএসসি পরীক্ষাতে আমি অ্যাটেন্ড করি এবং এসএসসি পরীক্ষাতে অ্যাটেন্ড করার পরে আমি এসএসসিতে ২ সাবজেক্টে ফেল করি। অঙ্ক এবং ইংরেজি। এই ২ টা সাবজেক্টে আমি মানে ১ম থেকেই কাঁচা ছিলাম। যে ২ টা সাবজেক্ট আমি বুঝতাম না। আমার এই ২ টা সাবজেক্ট দেখলে আমার মাথার উপর দিয়ে যাইত। আমি ২ টা সাবজেক্টেই ফেল। এবং এই ২ টা সাবজেক্টে ফেল হওয়ার পরে মানে মনটা তখন খুব ভেঙে গেল যে আমি ২ টা সাবজেক্টে ফেল করলাম। এসএসসিতে আসলে ওই সময়ে এরকমও হয় যে কেউ যদি এসএসসি ফেল করে সে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। মানে সুইসাইড করে ফেলে, এরকম একটা অবস্থা। কারণ তখন খুব একটা ইনসাল্ট, একটা অপমান। এখন তো হয়তো আর বিষয়টা ওরকমভাবে কেউ দেখে না, কে ফেল করলো, কেউ পাস করলো। বাট ওই সময় কেউ একজন ফেল করছে, মানে এটা ফেল করার মতো অপরাধ মনে হয় পৃথিবীতে আর কিছু হতে পারে না। ওই রাস্তাঘাটে বের হইতে পারে না। ও রাস্তাঘাটে বের হইলে বলে, "কিরে তুই নাকি ফেল করছিস?" মানে একটা অপমানজনক একটা বিষয় ছিল। এরপরে আমি কয়েকদিন ধরে প্রায় টোটাল ১৫ দিন ধরে আমি ঘর থেকে বের হই নাই এবং পুনম মাঝে, মাঝে আমাকে দেখতে আসতো আমাদের ঘরেই। দেখতে আসতো যে আর কি অবস্থা, তারেক ভালো আছে কিনা, আমার আম্মুরে বলতো। কিন্তু পুনম অনেক ভালো রেজাল্ট করছে। মানে অনেক ভালো রেজাল্ট করছে পুনম। যাই হোক আলহামদুলিল্লাহ। এবং পুনমের রেজাল্ট ভালো হইছে, আমার রেজাল্ট খারাপ হইছে। আমি তো দুঃখ নাই, যাই হোক আমার ভালোবাসার মানুষটা তো পাস করছে। এরপর আমাদের এলাকা থেকে মানে মোটামুটি বেশ দূরের একটা কলেজে পুনম তখন ভর্তি হলো। এবং প্রতিদিন যাওয়ার সময় এবং আমি যখন এসএসসিতে ফেল করলাম, এরপর আব্বা আমাকে পার্মানেন্টলি দোকানে বসায় দিল। যে আব্বার দোকানে যে ম্যানেজার ছিল, ম্যানেজারকে বাদ দিয়ে দিছে। আমাকে ম্যানেজারের ক্যাশে বসায় দিছে। আমার আব্বা বলে, "তুই দোকান দেখাশোনা করবি এবং দোকান চালাইবি, মনোযোগ দিয়ে দোকান করবি। পড়াশোনায় যেহেতু ভালো করতে পারোস নাই, তাহলে ব্যবসা-বাণিজ্য করে ভালো কিছু করবি।" মানে আব্বার ইচ্ছা যে আমি একজন ভালো মানের ব্যবসায়িক হবো। এমনটা আব্বা আমাকে মানে বলল আরকি। তো যাই হোক আমি তখন ঠিকঠাক মতো দোকানদারি করতেছি, ব্যবসা-বাণিজ্য দেখতেছি, আমার আব্বার কথা শুনতেছি, আব্বা যখন যেটা বলতেছে আব্বার কথা মানতেছি। এমন করেই তখন আমার মানে দিন-রাতগুলা কাটতেছে। আলহামদুলিল্লাহ এইভাবে সময়গুলো কাটতেছে। ঠিকমতো পড়াশোনা, আব্বুকে সময় দেওয়া, ফ্যামিলিকে সময় দেওয়া, মানে সবকিছু ভালোভাবেই কাটতেছে এবং পুনমের সাথে আমার প্রেমের সম্পর্কটা অনেক ভালোভাবেই মানে যাচ্ছে। ও আমাকে অনেকটা বুঝে, আমিও ওকে অনেকটা বুঝি। দুজন দুজনের মাঝে খুব মধুর একটা গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠলো। এবং এরকম করে সময়গুলো কাটতে, কাটতে ও তখন মানে আমি ওকে প্রচুর গিফট করতাম ভাই। যখন আব্বার দোকানে বসতাম না, ক্যাশ তো ধরুন আমার কাছেই থাকতো, ক্যাশ আমার কাছেই থাকতো। তো আমি সবসময় টাকা উঠাইতাম। মানে ক্যাশ থেকে টাকা উঠাইতাম, টাকা উঠিয়ে পুনমরে দিতাম। মানে ও যখন যেটা চাইতো আমি সেটাই কিনে দিতাম। আমার মনে আছে ও একবার মানে বোয়াল মাছ খাইতে চাইছিল। মানে বোয়াল মাছ এবং চাষের বোয়াল না, মানে আপনার মানে জমিতে বিলের মধ্যে যে বোয়ালগুলো ধরা হয় না, এরকম বোয়াল মাছ খাইতে চাইছিল।
আমি ভাই মানে আপনি বিশ্বাস করেন না, আমাদের ওই ময়মনসিংহের খুব দূরে গিয়ে ভালুকার ওইদিকে গিয়ে আমি ওইখান থেকে ওর জন্য বোয়াল মাছ নিয়ে আসছি। যে বোয়াল মাছ খাইতে চাইছে ওর জন্য বোয়াল মাছ নিয়ে আসছি। মানে ওরে আমি খুব ভালোবাসতাম, মানে ওর কোনো কথা আমি ফেলতে পারতাম না, ওর প্রতিটা কথা আমি মানতাম, প্রতিটা কথা শুনতাম, যখন যেটা বলতো আমি ওর কথা বলে আমি অক্ষর অক্ষরে মানা ট্রাই করতাম। এরকম করতে করতে ও তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবং ইন্টার পরীক্ষাটা দিল। ইন্টার পরীক্ষাটা দেওয়ার পরেই হলো কি, এই পর্যন্ত কিন্তু ওর সাথে আমার গভীর প্রেম চলতেছে, মানে গভীর প্রেম। এটা কিন্তু সবাই জানে, আমাদের এলাকার সবাই জানে, আমার আব্বা আম্মাও জানে যে আমি ওর সাথে রিলেশনে আছি। কিন্তু আমি যে ওরে এত গিফট করতাম, ওরে স্বর্ণের নেকলেস, তারপরে গলার হার, ও আমার সবসময় বলতো যে বাবার মানে একটা সময় তো হবে যে আমাকে বিয়ে করতে গেলে তুমি তো আর বিদেশ করো না, বা তোমার তো এরকম টাকা নাই, এখন তোমার আব্বার কাছ থেকে যে আমাকে তুমি স্বর্ণ গয়না কিনে দিতে হবে, তো সবাই আমাকে খারাপ বলবে। তুমি আমাকে আগে আগে কিনে দাও, আমার বিয়ের জন্য যা যা লাগবে এগুলো আমাকে আগে আগে কিনে দাও, এরপরে আমি আর তোমার কাছে চাইবো না। এরপরে আমি বলবো যে তুমি আমাকে গয়নাগাটি, মানে আমি বলবো যে আমি গয়নাগাটি নিয়েছি, তুমি দিচ্ছ, এটা আমি কারো কাছে বলবো না। কারণ তুমি যদি নাও তাহলে তুমি তোমার বাবার টাকায় দিবা, আমাকে সবাই মানে খোটা দিবে যে শ্বশুরের টাকায় গয়নাগাটি পরে আমি বিয়েতে বসছি, এটা আমার কাছে ভালো লাগবে না। এই জন্য আমি তোমাকে অনুরোধ করে বললাম যে তুমি এটা এইভাবে করো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুমি যদি এইভাবে করতে বলো তাই আমি আমি এটা এভাবেই করবো, কোনো প্রবলেম নেই। তা ওরে আমি ওভাবেই তখন হচ্ছে ওর সাথে কথাবার্তা বলে সব কিছু সেটেল করলাম, ঠিকঠাক করলাম। এবং ঠিকঠাকের পরে যেটা হইলো যে ইন্টার পরীক্ষাও দিবে ওই মুহূর্তে ওর আব্বা তখন বিদেশ থেকে চলে আসছে। ওর বাবা তো বিদেশে মানে বিদেশে থাকতো, ওই সময় তার পারিবারিক অবস্থা ভালো ছিল। ওরা আবার বিদেশ থেকে আসলো এবং আসার পরে ওরা আবার বাড়িতে, ওরা আবার কিন্তু বিদেশে অতটা ভালো ছিল না, মানে বিদেশে অতটা ভালো ছিল না। উনি বিদেশ করতে ঠিক আছে, বিদেশে কিছু লোক আছে না যে কোম্পানিতে চাকরি করে মাস শেষে 20-25 হাজার টাকা বেতন পায়, এই দিয়ে মনে করেন বছরের পর বছর কাটিয়ে দেয়। ওর বাবা ছিল এই টাইপের একজন লোক আর কি, এই টাইপের একজন লোক ছিল, যার জন্য ওর বাবা বিদেশ থেকে আসার পর ওরকম কোনো কিছুই করতে পারে না। পরে পুনঃ আমাদের বলতেছে আব্বা তো বিদেশ থেকে আসছে, এখন আব্বা তো ঠিকমতো কোনো কিছু করতে পারে না, চলতেও পারে না, আমাদের পারিবারিক অবস্থাও ধীরে ধীরে খুব খারাপের দিকে যাচ্ছে, এখন দেখো না তুমি কোনো কিছু মানে কিছু একটা করতে পারো কিনা, মানে আমার আব্বুর জন্য। আমি বললাম যে তোমার আব্বুর জন্য আমি কি করব, তোমার আব্বু কি ধরনের কাজ পছন্দ করে বা কি করতে চায় ওটা আমি জানি না। পরে আমার বলে তুমি প্লিজ আমার আব্বুর জন্য একটা কাজের ব্যবস্থা করো, আমাকে বলতেছে। তো আমি বললাম যে কি কাজ করবে, তোমার আব্বুর একদিন আমার দোকানে পাঠাও, বসে কথা বলবো নি। পরে উনি একদিন আমার দোকানে আসছে, আসার পরে আমার বললো যে তার এক ব্যবসা বাণিজ্য কিরকম হয় বাজারে। আমি বললাম খুব ভালো হয়। এবং একটা পর্যায়ে তিনি আমার বললো তাহলে আমি একটা দোকান করবো, মানে ওনার একটা দোকান করার প্ল্যানিং। তেমন ঠিক আছে, আপনি যেহেতু দোকান করবেন কোন দিকে করবেন আপনি প্লেস দেখেন। উনি বলেন এই জায়গাটাও তুমি দিয়ে দিবা। পরে আমি আমার দোকান থেকে মোটামুটি দূরের একটা দোকান আমি তখন ওইটা ওনার জন্য নিলাম। এবং ওই সময় প্রায় দোকানটার সালামি, মানে ওই দোকানটা নিতে সালামি লাগছে 5 লাখ টাকার মতো। তো এখন ওনার কাছে কিন্তু কোনো টাকা নাই, মানে টোটালি ওনার কাছে কোনো টাকা নাই। এবং এই 5 লাখ টাকা কিন্তু সম্পূর্ণ আমি আমার থেকে দিচ্ছি, মানে আমার ব্যবসার পুঁজি থেকে দিচ্ছি। উনি বিদেশ থেকে আসছে, মায়ের খেয়ে আসছে। পুনমকে আমি বললাম যে পুনম এই তো 5 লাখ টাকা লাগতেছে অ্যাডভান্সের জন্য। আমাকে বললো তো লাগতেছে দাও, এরকম করে আমাকে বলে। বললাম না আমি তো দিব, সমস্যা নাই, এখন মানে তোমার আব্বা আবার কিছু মনে করে কিনা। বলে না আব্বা কি মনে করবে, আমি তো বলছি তুমি দিবা, আমি তো তোমার উপরেই ডিপেন্ড করে আব্বারে পাঠিয়েছি তোমার কাছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি বলো তাহলে আমি দিয়ে দিব। এরপরে ওর আব্বার সাথে কথাবার্তা বলে আমি ওখানে 5 লাখ টাকা আপনার অ্যাডভান্স করে পরে আমি ওর দোকানটা ওর বাপরে নিয়ে দিলাম। ওর বাপে দোকানটা নিল, দোকানটা নেওয়ার পরে দোকানে তো কোনো মালামাল নাই, মানে দোকানে তো কোনো মাল নাই এবং ওনার কাছে তো পুঁজিও নাই। মানে আমি আমার দোকান থেকে ভাই অর্ধেক অর্ধেক মাল, মানে আমার নিজের দোকান থেকে অর্ধেক অর্ধেক মাল আমি ওনারে দিয়ে দিতাম, মানে ওনার দোকানে দিতাম, যাতে ওনার দোকানে ওনার কোনো ক্ষতি না হয়। এবং এরকমও হইতো যে লাইক কোনো কাস্টমার আসছে, কাস্টমার আসার পরে মালের জন্য আসছে, তো মালের জন্য আসলে এই মালটা কিন্তু আমার কাছে আছে, উনি যে মালটার জন্য আসছে কাস্টমারে ওই মালটা কিন্তু আমার কাছে আছে। এবং ওই মালটা আমার কাছে থাকার পরেও আমি বলতাম যে মালটা তো নাই, ওই দোকানে যান, ওই দোকানে গেলে পাবেন, মানে ওনার দোকানে পাঠাইতাম। ওনার দোকানে কাস্টমার বেশি করার জন্য আমি আমার দোকানে অনেক ক্ষতি করি, অনেক লস করি। এরকম করে বলতাম ওনার দোকানে যান, ওনার দোকানে এই মালটা পাবেন, ওনার দোকানে মালটা ভালো আছে। এবং যখন ধরেন কোনো কোম্পানি আসতো, আসার পর আমি অর্ধেক মাল আমার দোকানের জন্য নিতাম, মানে যে মালগুলো নিতাম অর্ধেক আমি আমার দোকানে নিতাম, বাকি অর্ধেক আমি ওনার দোকানে নিয়ে যেতাম। এবং ওনার দোকানে কর্মচারী আমার দোকান থেকে পাঠাইতাম, মানে একদম ছোট একটা বাচ্চারে ঠিক যেরকম করে একটা বাবা বড় করে না, আমি ঠিক এরকম করে ওনার ব্যবসাটাকে আমি বড় করি। এবং ব্যবসা মোটামুটি অনেকটা বড় হয়ে গেল এবং এরই মাঝে পুনমের সাথে আমার রিলেশন, প্রেম, ভালোবাসা সব চলতেছে। এই করতে করতে পুনম তখন অনার্স কমপ্লিট করে ফেলছে। এবং অনার্স শেষ হওয়ার পরেই, অনার্সটা শেষ হয়েছে পরে তখন বিভিন্ন চাকরির জন্য অ্যাপ্লাই করতেছে। তা আমি ওরে বললাম আমরা বিয়েটা মানে বিয়ে শেষ করে ফেলি, ও বলে আমি চাকরিতে জয়েন করি এরপর আমি বিয়ে করব, কারণ পড়াশোনা করছি, চাকরি করবো দেন বিয়ে করবো, সমস্যা নেই। তা আমি ওর কথার উপরে ডিপেন্ড করে পড়ে আছি, ও পড়াশোনা যেহেতু করছে চাকরি বাকরি পাবে তারপরে বিয়ে শাদী করবে, ভালো কথা।
এখন দেখা গেল এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে হলো কি, ও তখন মানে চাকরির জন্য বিভিন্ন দিকে কথাবার্তা বলতেছে, তো ঢাকায় চলে গেছে ওর কোন রিলেটিভের বাসায়, ওদের পারিবারিক কোনো আত্মীয়র বাসায় ঢাকায় চলে গেছে। ওইখানে থেকে ও তখন মানে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করতেছে। এভাবে প্রায় মাস দেড়েক কেটে যাওয়ার পরে ওর একটা চাকরি হয়েছে ঢাকার মধ্যে, কোথায় যেন একটা ভালো চাকরি হয়েছে, এবং ওই চাকরিতেও জয়েন করছে, এবং মানে জয়েন করছে এবং চাকরি করতেছে। পরে আমি বললাম, চাকরি করতেছো ভালো কথা, আলহামদুলিল্লাহ, নিজের দিকে খেয়াল রাখো, আবার কোনো মানে ঝামেলা টামেলায় পড়ো না, কারণ ঢাকা শহরে তো মনে করো পুরো মানুষ বিপদে পড়ে, একটা মানুষের পিছনে আরো অনেক লোকজন লেগে থাকে মানুষকে বিপদে ফেলার জন্য। তা তুমি কিন্তু নিজের প্রতি খেয়াল রাখো, ঠিকঠাক মতো থাইকো, কোনো বিপদ যাতে না হয়। আমাকে বলে, না ইনশাল্লাহ কোনো বিপদ হবে না, তুমি কোনো চিন্তা করো না, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিকই আছে। এরকম করতে করতে আমি খবর পাইলাম একটা সরকারি চাকরি পাইছে, সরকারের যে কোনো একটা দপ্তরে ভালো একটা চাকরি পাইছে, প্রশাসনিক লেভেলের কোনো একটা চাকরি পাইছে। তো চাকরি পাওয়ার পরে দেন ভালো, ও তখন বাড়িতে আসে যায়, এভাবে চলাফেরা করতে করতে এরকম করতে করতে সময়গুলো কাটতে কাটতে আমি দেখতাম ও আমার সাথে কথা বলাটা আগের মতো আর বলে না, মানে খুব বেশি একটা ফোন করে না, আগের মতো কথা বলে না, মানে কেমন জানি একটু মানে অন্যরকম, দূরে সরে গেলে যেরকমটা হয় না এরকম। এখন এরকম হওয়ার পরে আমি না বুঝতেছিলাম না যে এরকমটা কেন হয়। আমি ওরে বলতাম যে, তুমি এরকমটা কেন করো, আগের মতো আমার সাথে রাত জেগে কথা বলো না, আমার সাথে রিলেশন আগের মতো নাই, তুমি কেমন যেন একটু চেঞ্জ হইছো, এরকম কেন? আমাকে বলতেছে, আরে পাগল, তুমি কি বুঝতেছো না, তোমার মাথায় কি কোনো বুদ্ধিশুদ্ধি নাই? আসলে ঘটনা হচ্ছে, আমি তো এখন মানে ধরো জব করি, এখন আমি আগের মতো সময় পাই না। আগে ধরো তোমাকে ফোন দেওয়ার জন্য অনেক সময় পাইতাম, তোমার সাথে অনেক কথাবার্তা বলতাম, আর সব কিছু ঠিকঠাক ছিল। বাট এখন তো ধরো আমার অনেক বিজি থাকতে হয়, এবং এত ব্যস্ততার জন্য আমি আসলে মানে তোমার খোঁজ খবর নিতে পারি না, তোমাকে ফোন দিতে পারি না। সো প্লিজ নেভার মাইন্ড, তুমি কিছু মনে করো না, আমাকে বলতেছে। তাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মানে আমি ওর এগুলো বুঝাইতাম যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, মানে ওর কথাকে ওভাবেই প্রাধান্য দিতাম, বা ওভাবে ওরে আমি মেনে নিতাম। এভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একদিন খবর পাইলাম, আমি দোকানে বসে আছি, খবর পেলাম ওদের বাড়িতে নাকি ঢাকা থেকে মেহমান আসছে। এখন ঢাকা থেকে কোন মেহমান আসছে ওদের বাড়িতে, এটা তো আর আমি জানি না। ওর বাবা দোকান বন্ধ করে চলে যাচ্ছে। আর আমি তখন বললাম, কি ব্যাপার কাকা, দোকান বন্ধ করে চলে যাচ্ছেন? বলে, আমার বাড়িতে কিছু মেহমান আসছে রে বাবা, এই জন্য। তো আমি তো দোকান বন্ধ করে যখন চলে গেল, ওদের বাসায় এরকম হইতো যে ধরেন একটা মুরগি যদি জবাই দিত না, ওর মা আমাদের দাওয়াত দিত, ওর বাবা আমাদের বলতো যে, তারেক আজকে আমাদের বাসায় তুমি খাইও, মানে আমাদের ঘরে তুমি যাইও, এরকম করতো। কিন্তু আজকে ঢাকা থেকে মেহমান আসছে, কিন্তু আমার কিছু বলে নাই। কেন কিছু বলে নাই আমারে, বা কেন কিছু জানাই নাই, এটা তো আর আমি জানি না। আমাকে কেন বলা হলো না, ওদের বাসায় মেহমান আসছে, আমার তো জানার কথা, আমাকে তো বলার কথা, আমাকে বললো না কেন, এটাও বুঝলাম না। তো ঠিক আছে, আমি ওদের মতো করে, ওদের সাথে আর আমি কোনো কথাবার্তা বলি না, আমি আমার মতো করে পড়ে আছি। আমি দোকানপাট দেখতেছি, আমার ব্যবসা বাণিজ্য দেখতেছি, এবং বিকেলবেলা ঢাকার মেহমান চলে গেছে। মাগরিবের পরে আমি যখন কাকার দোকানে গেলাম, মানে পুনমের আব্বার দোকানে, বললাম, কি ব্যাপার কাকা, ঢাকা থেকে কোন মেহমান আসছে? বলে, আরে আমার মেয়ে যে থাকতো যাদের বাসায়, এর আত্মীয় স্বজনরা আসছে আমার বাসায়। তাই আমি বললাম, পুনম কোথায়? বলে, পুনম তো বাড়িতেই। বিশ্বাস করেন, আমি ওর দুপুরে ফোন দিছি। আমি বললাম, তুমি কোথায়? বলে, আমি ঢাকাতে, কিন্তু ও তখনও বাড়িতে। আমি বললাম, পুনম আসছেই কখন? বলে, মেহমানদের সাথেই তো আসছে। তো যাই হোক, আমার এই জিনিসটা খুব খারাপ লাগছে। পরে রাত্রে 9টার দিকে দোকান বন্ধ করে আমি ওদের বাসায় যাব। ওর আব্বুও যাইতেছে। আমি বললাম যে, কাকা চলেন বাসায় যাব, কোন মেহমান আসছে দেখবো। পরে বলে, না বাবা, আজকে তুমি যাও না, তোমার কাকি সারাদিন অনেক ব্যস্ত ছিল, মেহমান আসছে, দৌড়াদৌড়ি করছে, তুমি কালকে যাও। মানে জীবনে প্রথম ওনাদের বাসায় আমি যদি, মানে আমার কাছে মনে হয় প্রথম ওরা আমাকে মানা করছে ওনাদের বাসায় যাওয়ার জন্য। পরে এটা বলার পরে আমি আর বাসায় ঢুকলাম না, বাসায় না ঢুকিয়া মানে ওনাদের বাড়িতে না গিয়ে আমি তখন আমার বাসায় চলে গেছি। আমার ঘরে গেছি, ঘরে যাওয়ার পরে মানে গোসল করে ফ্রেশ হয়ে পুনমরে কল দিছি। প্রায় 100টার মতো কল দিছি ভাই, ও আমার একটা কলও ধরে নাই। সকালবেলা আমি এসে দোকান না খুলে ডিরেক্টলি পুনমদের বাড়িতে, রাস্তার মধ্যে ওর বাবার সাথে দেখো। ওর বাবা বলে, কি তুমি এত সকালবেলা? আমি বললাম, পুনম কই, কত ঘুমাইতেছে। আমি বললাম, একটু ওর সাথে কথা বলবো। এবং ওর সাথে কথা বলবো বলাতে ওর বাবা মুখটা কালো করে ফেলছে। আমি এটা খেয়াল করছি, উনি মুখটা অনেক কালো করে ফেলছে। তো উনি মুখ কালো করে খেতে আমার কি। আমি তখন ঘরে ঢুকলাম, ঢুকার পরে ওর মারে জিজ্ঞেস করলাম, পুনম কই? বলে, ও তো ঘুমাইতে আছে। যে ওর ঘরের দরজা ধাক্কা দিতেছে, অনেক বড় দরজা খুলছে। খোলার পর আমি বললাম, তোমার কয়টা কল দিছি? ওই তখন মানে মোবাইল দেখে বলতেছে, আল্লাহ, আমি তো খেয়াল করি আমার ফোন সাইলেন্ট ছিল। আমি বললাম, তুমি আসছো গ্রামে, তুমি আমার ফোন দিয়ে আসলে না কেন? ও বলে, আরে দূর, বাড়িতে আসছি, আম্মা ঝামেলা করতেছে, আব্বু ঝামেলা করতেছে, ঢাকা থেকে মেহমান আসছে, এই ঝামেলার মধ্যে ছিলাম। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ঝামেলায় ছিল, এখন তো ফ্রি আছো? বলে, হ্যাঁ এখন ফ্রি আছে। আমি বলে, চলো একটু ময়মনসিং শহরের দিকে যাবো। ও বলে, কেন শহরে যাবা কেন? আমি বললাম, এমনি একটু ঘুরবো, ভালো লাগতেছে না। বলে, দোকান খুলবা না? আমি বললাম, ছোট ভাইরে বলছে ও যে দোকান খুলবে। পরে বলছে, আমার তো শরীরটা ভালো লাগতেছে না, কালকে ঢাকা থেকে জার্নি করে আসছি, এবং বাসা অনেক মেহমান টেহমান আসছে, আমি এখন যেতে পারবো না।
আমি বললাম কি বলো তুমি যাইতে পারো না, চাই চলো তো, ঢাকাটাই করতেছি। হঠাৎ করে আমার বলছে আমি যাবো না বলছি না, একটু ঝাড়ি মেরে ধমক দিয়ে বলবো। পরে আমি ভাবলাম যে হয়তো শরীর খারাপ বা শরীর চলতেছে না, বললাম যে ঠিক আছে সমস্যা নেই। আমি গেলাম দোকান করলাম, দোকান করে মানে সারাদিন কেটে গেলো, আমার একটা ফোন দেয় নেই ভাই। বিকেলবেলা আমি নিজে ফোন দিছি, ও তাও ফোন রিসিভ করে না। রাত্রিবেলায় ঘরে গেছি, ওদের বাসায় গেছি, যাওয়ার পরে ওদের যে বারান্দায় বসে আছে মোবাইল টিপতেছে কিন্তু। পরে আমি বললাম কি ব্যাপার পুনম, তুমি মোবাইল টিপতেছো, তোমার হাতে মোবাইল, আর আমি ফোন দিলে তুমি ধরো না। হঠাৎ করে না অনেক গরম হয়ে গেছে, হঠাৎ করে এই তুই আপনি কি শুরু করছেন, এগুলো কি শুরু করছিস তুই, মানে তুই তাই করে এগুলো কি শুরু করছিস, তুই এত ফোন দিবি কেন, তোর যখন মন চায় তুই তখনই আমাদের বাড়িতে চলে আসিস, ঘটনা কি, এই তোর কি কোনো লিমিট নাই, তুই কোনো কিছু বুঝোস না, তুই কি শিক্ষিত না, স্কুলে যেরকম অশিক্ষিত ছিলি এখন অশিক্ষিতের মতো কাজ কারবার করিস, এই তুই কি বোকা নাকি, তুই বুঝোস না যে একটা মানুষের বাড়িতে হুটহাট করে আসা যায় না। আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষকে বলে, একটা মানুষকে মানে আমাদের বাসায় তোর যখন মন চাই তুই তখনই চলে আসবি, এটা কোনো কথা হইলো? একটা মানুষের বাসায় আসতেও তো পারমিশন লাগে, এবং তুই তোর ভালো লাগছে তুই চলে আসলি, এটা কি ধরনের কথা? আমি ঘরের মধ্যে আছি, আমি বাসায় আছি, তোর কারণে গ্রামের মানুষ বিভিন্ন বাজে কথা বলে, আমাদেরকে অনেক খারাপ কথা বলে, তুই আমাদের বাসায় এভাবে আসবি না, আমাদের বাসায় তুই আর এভাবে আসবি না। এইভাবে ধমক দিয়ে আমাকে বিদায় করে দিল। আমি যখন ওদের ঘর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমি মানে আমার কান্না চলে আসছে ভাই, এত কষ্ট পাইছি। বাড়ির উঠা মানে ঘরের মধ্যে ঢুকবো, ওই সময় আমার আবার কল দিছে আমার নাম্বারে। কল দেওয়ার পর আমি রিসিভ করছি, পরে বলতেছে সরি। আমি বললাম না সরি কেন, তোমাদের বাসায় ঢুকছি, তোমাদের ঘর, তুমি বলতেই পারো। আমাকে বলে না আমার আসলে মাথাটা গরম হয়ে গেছিলো তো, আমার গ্রামে আমার আব্বা আম্মা জানো মানে গ্রামে তো চলাফেরা করে, আর সবাই বলে তোমার সাথে আমার বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক হইতেছে, আমি তোমার সাথে বিয়ে ছাড়া অবৈধ সম্পর্ক করি, এই কথাবার্তাগুলো বলে, এবং এই জন্য আসলে আমি মানে বুঝতে পারি না তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তা প্লিজ তারেক তুমি আমাকে মাফ করে দাও। আমি বললাম আরে না, আমি তোমার উপরে কোনো অভিমান নাই, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার কথা হলো গ্রামের মানুষ যে বলতেছে আমরা অবৈধ সম্পর্ক করি, তা গ্রামের মানুষকে এই কথাগুলো বলার সুযোগ দিচ্ছ কেন? আমাকে বলে মানি। আমি বললাম যে না, গ্রামের মানুষ যে কথাগুলো বলে, মানুষকে এই কথাগুলোর সুযোগ তো তুমি আর আমি দিচ্ছি তাই না, আমরা যদি বিয়ে করে ফেলি তাহলে তো মানুষ আর এই কথা বলতে পারবে না। ও আমাকে বলে আসলে বিয়ে তো মুখের কথা না যে বললাই করে ফেললাম, এরকম তো না। আমি বললাম না, এরপরেও মুখের কথা না তো তাই তো কি, চাইলে আমরা বিয়ে করতে পারি, এখন বিয়ে করার জন্য তো আর অত ঝামেলা নাই। ও বলে ধুরো করবো তো, বাদ দাও, এখন এসব নিয়ে কথা বলি না, তোমার সাথে খারাপ ব্যবহার করছি, খুব খারাপ লাগতেছে, আমি তো কালকে চলে যাবো, তুমি আমার মানে বাস স্ট্যান্ড দিয়ে আসবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো রাতটা কেটে গেল, পরের দিন সকালবেলা আমি বাসায় গেছি, ওদের যে ব্যাগ ট্যাগ রেডি করতেছে, পরে ওর ব্যাগ ট্যাগ সব কিছু হাতে নিয়ে আমি তখন বাস স্ট্যান্ডে গেছি, যাইয়া সিএনজি নিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে ওরা তখন বাসে উঠিয়ে দিছি, ভাড়া টাড়া দিয়ে বাসে উঠিয়ে দিছি, হাতে করে টাকাও দিয়ে আসছি। ও বলে না 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 টাকা লাগবে না। আমি বললাম না, কয়টা টাকা নিয়ে যাও, টাকাতে চাচ্ছ হঠাৎ? বললাম যে টাকা আছে তো, আমি বেতন পাবো গেলে, না থাকবে টাকা রাখো, দিয়ে তখন আসছি। এবং আসার পরে ও তখন ফেসবুক চালাইতো, মানে প্রথম ফেসবুক চালাইতো, 2014 সালের কথা আর কি, 14 সালের বা 15 এরকম একটা ইয়ে হবে, তো ফেসবুক চালাইতো। তা ফেসবুক চালাইতে দেখে হঠাৎ করে ফেসবুকের মধ্যে আমি একটা পুলিশের সাথে ওর একটা ছবি দেখলাম, মানে ওর ফেসবুকের মধ্যে মানে একটা পুলিশের সাথে ওর একটা ছবি, এবং ছবিটা মোটামুটি অনেকটা ক্লোজ, মানে ওই পুলিশটা ওর সময় এরকম ধরে আছে ঝরে, ও কিন্তু প্রশাসনিক লাইনে কাজ করতো, ও কিন্তু পুলিশ না, এরকম প্রশাসনিক লাইনে করতো, অন্য কোনো একটা সংস্থা, আমি বলতে চাই না। তো এরপরে এই যে জিনিসটা দেখার পর আমার কাছে খুব খারাপ লাগলো যে কি ব্যাপার, এরকম ক্লোজ হয়ে একটা লোক ওকে ধরে আছে, মানে এরকম ছবিও এফবিতে আপলোড দিল, মানে বিষয়টা আমার কাছে একটু খারাপ লাগলো। পরে রাতে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে প্রায় 5-6টা ফোন দিলেও ফোন রিসিভ করে, 1-2টা ফোন রিসিভ করে না। এবং রিসিভ করার পরে আমি বললাম যে পুনম এগুলো কেন, মানে এগুলো কি? আমাকে বলতেছে কোনগুলা? আমি বললাম তুমি এরকম এফবিতে মানে ছবি উঠে আপলোড করে দিচ্ছ, মানে বিষয়টা তো আমি বুঝলাম না। আমাকে বলে মানে ছবি উঠে আপলোড করে দিচ্ছি মানে? আমি যে কার সাথে ছবি উঠেলা এটা আবার এফবিতে আপলোড দিয়ে দিলাম। ও বলে আরে দূর, আমাদের কলিগ, আমরা একসাথে কাজ করি। আমি বললাম একসাথে কাজ করো, তা এই ফেসবুকে এরকম ছবি না দিলে হতো না? এই মানে আমাকে শুরু করছে গালাগালি, তুমি ছোট লোক, গ্রামে থাকো, গ্রামের মানুষের মতো চিন্তা ভাবনা, বড় হইতে পারলো না, মানে ওই ওর মুখ থেকে কথা এটা, স্কুল জীবনে যেরকম গাধা ছিল এখনো গাধাই আছো, তুমি কখনো মানুষ হবা না, এই ধরনের দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। এবং ওই খারাপ ব্যবহার করে এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও আমাকে ব্লক করে দেয়। মানে এই সামান্য ঘটনাটাকে কেন্দ্র করে, যেটা কোনো ঘটনাই না, কোনো ঘটনার মধ্যে পড়েই না, এটাকে কেন্দ্র করে তখন আমাকে ব্লক করে দেয়, আমাকে ব্লক লিস্টে ফেলাই দেয়। এবং নাম্বারে কল দে, আমি যে নাম্বার থেকে কল দিই ও আমার কণ্ঠটা শুনিয়ে ভাই আমাকে ব্লক করে দেয়, মানে কণ্ঠটা শুনিয়ে ব্লক করে দেয়, আমার সাথে কথা বলে না। দীর্ঘ প্রায় 12-14 দিনের মতো কেটে গেল, আমার সাথে কথা বলে না। এবং 12-14 দিন কেটে যাওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন ঢাকাতে রওনা দিচ্ছি, মানে ঢাকাতে রওনা দিচ্ছি, ও যেখানে থাকবে ওই ঠিকানা কিন্তু আমি জানতাম।
ওর যে ব্রাকে আমি তখন যাই, ওই তো আমার ফোন রিসিভ করে না, মানে আমাকে তো ব্লকে দিয়ে রাখছে। ব্রাকে যাওয়ার পরে ব্রাকে আরও মেয়েরা থাকে, আমি ওর সাথে কথাবার্তা বলি যে পুনম কোথায় বলো তো অফিসে। পরে আমি বললাম যে, পরে বললাম ভাই আপনাকে তো চিনলাম না। আমি বললাম যে আমি পুনমের হবু হাজব্যান্ড, এমনি কথাটা বলছিলাম যে আমি পুনমের হবু হাজব্যান্ড। পরে মেয়েগুলো আমার বলতেছে যে ভাই এটা কি বলেন, আপনি পুনমের মানে হবু হাজব্যান্ড, মানে তা পুনমের হবু হাজব্যান্ড কয়টা? এটা বলার পরে আমি বললাম যে মানে পুনমের হবু হাজব্যান্ড কয়টা, মানে কই না এসআই আপনার আজিজ স্যারও নাকি পুনমের হাজব্যান্ড, হবু হাজব্যান্ড, আপনিও পুনমের হবু হাজব্যান্ড, তা এত হবু হাজব্যান্ড হলে হবে কেমন করে? আমি বললাম এসআই আজিজ উনি কে? বলে উনি আমাদের ডিপার্টমেন্টেরই। আমি বললাম মানে আমি না তোমার কথা বুঝতেছি না। পরে বলে তা পুনমরে কল দেন, ও তো ওইখানে আছে। পরে আমি বললাম একটু ঢেকে দেওয়া যাবে? বলা ঠিক আছে আমি ঢেকে দিচ্ছি। একটা মেয়ে তখন গেছে, যারা ডাইকে আনছে। ভাই বিশ্বাস করো না, আসার পরে মানে চোখগুলো মনে ওর বেরিয়ে যাবে, এত বড় বড় করছে করি আমারে, মানে তুই তাই করে অসভ্য জানোয়ার বলে যেভাবে পারছে ও কত বাসা আমাকে গালাগালি করতেছে। আমি বললাম এরকম ভাবে আমাকে গালমন্দ কেন করতেছো, মানে এরকম গালাগালি করতেছো কেন? আমার বলে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে কেন আসলি? আমার পারমিশন ছাড়া, আমাকে জিজ্ঞেস করা ছাড়া তুই আমার ব্রাকে আসলি কেন? আমি বললাম পুনম আমি কি তোমার ব্রাকে আসতে পারি না? আমাকে না তুই পারস না, তুই কেন আসবি? তুই আমাকে জিজ্ঞেস করা ছাড়া আমার ব্রাকে ঢুকবি কেন? আমি বললাম তুমি আমাকে ব্লক করে রাখছো, আমি তোমাকে বলবো কেমন করে? আমাকে বলে হ্যাঁ ব্লক করে রাখছি, কারণ তোর মতো রাস্কেলের সাথে, স্টুপিডের সাথে আমার কথা বলতে ইচ্ছে করে না, আমার তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, দ্যাটস আমি তোকে ব্লক করে রাখছি। তা তোর সাথে আমি বলবোটা কি? তোর কি বলবো বল? তুই বলার মতো কোনো মুখ রাখছিস? তুই আমার যাতাভাবে সন্দেহ করিস, আমার সাথে এটা করিস ওইটা করিস, আমি তো করবো না। তুমি পুলিশ অফিসারের সাথে ধরে তুমি ছবি দাও ফেসবুকে, এবং আজকে তোমার ব্রাকে আসার পর আমি জানতে পারলাম যে তোমার ব্রাকের মেয়েরা বলে তুমি নাকি কোনো এসআই আজিজ মাজিজের সাথে, সে তোমার হবু হাজব্যান্ড। এরপরে ও আমার বলে তুই বের হ। আমি সেদিন ভাই কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে গেছি। বেরোয় আমি চলে আসছি ময়মনসিংহে, ও একটাও আমার কল দেয় নাই, একটা বার আমার কল দিয়ে জিজ্ঞেসও করে নাই যে আমি যে চলে যাচ্ছি, আমি যে কষ্ট পাইছি, আমার কলিজা যে ক্ষত হয়ে গেছে, ও যে একটু মলম দিবে তাও না। মানে কান্না করতে করতে আমি আসছি বাসায় আসার পরে আমি তখন চুপচাপ দোকানদারি করতেছি, এভাবে 5 দিন 7 দিন 8 দিন কাটতেছে। ওর বাবার সাথে এমনি কথা কই, কাকা ভালো আছেন, ওর বাবার সাথে ভালো করে কথা বলে। এরকম ভাবে কয়েকদিন পরে হঠাৎ করে শুনলাম ঢাকা থেকে ওদের আরো মেহমান আসছে, ঢাকা থেকে। এবং ঢাকা থেকে ওই দিন মেহমান আসার পরে আমি ওই দিনও কিছু বললাম না, কিন্তু ওই দিন বিকালবেলা আমি আস্তে আস্তে লোকমুখে শুনতে পাই পুনমে নাকি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। মানে ওই দিনে ওদের বাড়িতে ওর এঙ্গেজমেন্ট হয়েছে। এরকম ঘটনাটা শোনার পরে মানে আমার মানে আমি কি বলবো বুঝতে পারতেছি না। পরে এভাবে 2 দিন কেটে যাওয়ার পরে একদিন ওর বাবারে বললাম যে কাকা আপনি তো এখানে ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করেন, তো আপনি যে দোকানদারি করেন ব্যবসা বাণিজ্য করেন, আপনার দোকানের 5 লাখ টাকা পুঁজি, মানে 5 লাখ টাকা দোকানের সালামি, এরপরে এইগুলা কি করছে? পরে আমার বলে এই বেটা তুই আমার খোটা দেশ, মানে দৌড়ে। আমি বললাম দেখেন গরম হয়ে না, আপনি আমি খোটা দিতেছি না। আমি বললাম আপনার মেয়ের সাথে আমার সম্পর্ক আছে আপনি জানেন, এরপরও আপনি আপনার মেয়ের এঙ্গেজমেন্ট করলেন অন্য একটা লোকের সাথে। পরে আমার বলে এই তুই কি বলিস আমারে, আমি 14 বছর বিদেশ করে আসা লোক, আমি 14 বছর কোটি কোটি টাকা হাতাইছি, এই বেটা আমি কি আমার মেয়েরে বিক্রি করবো নাকি? আমি কি আমার মেয়েরে বিক্রি করবো তোর কাছে? তুই কি মনে করিস আমি আমার মেয়ে বিক্রি করবো? আমি আমার মেয়ে বিক্রি করবো তোর কাছে? আমি আমার মেয়েরে বিক্রি করছি? মানে ওনার ব্যবহার দেখে, মানে বাপ মেয়ের ব্যবহার দেখে আমার মনে হয় আমি রোহিঙ্গা। আমি বললাম এগুলো কি আমার সাথে, এগুলো কি? এই তুই বেরো, তুই আমার দোকান থেকে বেরো, তুই আমার দোকানে ত্রিসীমানে আসবি না। আমি বলি কি বলতেছেন, কারে বলতেছেন? মানে ধাক্কায়া মানে আমার সাথে এরকম ব্যবহার যে মানে কি বলবো, দোকান থেকে ধাক্কায় বের করে দিল। আর আমি পুনমের নাম্বারে কল দিয়েই যাচ্ছি, ও আমার কোনো কলই পিক করে না, আমার কোনো কলই রিসিভ করে না, আমার সাথে কোনো কথাই বলে না, আমার সাথে টোটালিও যোগাযোগ ক্লোজ করে দিয়েছে, মানে টোটালিও যোগাযোগ বন্ধ। এরকমভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে বুঝতেই পারলাম যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে, এবং ওর বিয়ে ঢাকাতে অনুষ্ঠান হবে, ওর পরিবারের মানুষজন যাবে। এবং ওই দিন আমি তখন এর কয়েকদিন পরে আমি তখন ঢাকাতে আবারও গেছি, ওর অনুমতি ছাড়া ওর ব্রাকে গেছি। তো ব্রাকে যাওয়ার পরে ওই দিন আমি ওরে পাইছি, এবং পাওয়ার পরে আমি ওরে মানে ডাকলাম। ওই দিন আমার সাথে ভালো ব্যবহার করছে, সত্যি কথা, খারাপ ব্যবহার করে নাই, ভালো ব্যবহার করছে। ওদের যে ক্যান্টিন আছে ক্যান্টিনে নিয়ে গেছে। আমি বসার পর আমার বলতেছে কেন আসছো, এমনি বলে। আমি বলি পুনম গ্রামের লোকেরা বলা বলি করতেছে তুমি একে ঢাকায় কোন লোকের বিয়ে করে ফেলতেছো, ওই দিন ঢাকার লোকেরা গিয়ে বাড়িতে তোমার সাথে এঙ্গেজমেন্ট করছে, এগুলো কি সত্য? আমাকে বলে যা কিছু রটে তা কিছু না কিছু তো বটে, তাই না? আমি বললাম হ্যাঁ কিছু না কিছু বটে বলেই তো
আমি আজকে ঢাকায় ছুটে আসছি। ও বলে, কেন আসছো? আমি বলে, সরাসরি তোমার সাথে কথা বলার জন্য। ও আমাকে বলে, কি কথা বলবা? আমি বললাম, পুনম, তোমার আমার সম্পর্কটা একদিন দুই দিন না, সেই স্কুল জীবন থেকে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এবং আজকে তুমি সরকারি চাকরি করো, ভালো একটা অবস্থানে আছো। আমি জানি এই সবই তোমার কৃতিত্ব। আমি ভাই আর বলি না যে আমি এটা ওর জন্য এই করছি ওই করছি, বললে ভাই উল্টা আরো ঝগড়া হবে, এই জন্য এগুলো বলি না। আমি বলি, তুমি অনেক কষ্ট করছো, পড়াশোনা করছো, ভালো রেজাল্ট করছো, এখন এখানে চাকরি করতেছো, আমাদের এলাকার গর্ব, আমাদের ময়মনসিংহের গর্ব, তা আমার খুব ভালো লাগে। কিন্তু পুনম, আমি তোমাকে ভালোবাসি, আমরা তো প্রেমের সম্পর্কে আছি। এখন এরপরে অন্য কার সাথে তোমার এঙ্গেজ হয়ে যাওয়া, তুমি অন্য কাউকে বিয়ে করা, মানে এগুলো কেমন কথা আমাকে বলো। ও আমাকে বলে, দেখো, তুমি যা শুনতেছ এগুলো আসলে একটাও সত্য না। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করব, আমি অন্য কাউকে বিয়ে করব না। আমি বললাম, গ্রামের লোকেরা বলা বলি করতেছে, সবাই কানাঘোষা করতেছে যে তুমি অন্য কাউকে ভালোবাসো, ওই লোকের সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, মানে সবকিছু ঠিকঠাক। এখন তুমি আমাকে বলতেছো যে না, আমি যে তরুণদের কথায় কান না দেই, মানে এগুলো কি কথা বলো তো? ও আমাকে বলে, দেখো, আমি যা বলছি তাই, মানে আমার আর ওভার কোনো কিছু বলার নাই। তোমাকে যেটা বলার সেটা আমি বলে দিছি, যে আসলে আমার মানে কোনো রিলেশনের কোনো কিছুই না, আমি কোনো রিলেশনে আমি বিয়েও করবো না, প্লিজ তুমি বাদ দাও তো, তুমি যাও, তুমি ঠান্ডা মাথায় যাও। তো এই কথা বলার পরে দেন আমি তখন চলে আসছি, মানে ঠান্ডা মাথায় তুমি যাও, এটা বলার পর আমি চলে আসছি, মানে গ্রামে আসছি। এবং গ্রামে চলে আসার পরে এইভাবে প্রায় আপনার 20-25 দিন কেটে গেছে। তখনও মাঝে মাঝে আমার কল দিত, ব্লক, আমি কল দিলে রিসিভ করতো না, এরকম করে ব্লক করতো। এমন করতে করতে হঠাৎ করে ওর বাবা একদিন বলতেছে, ঢাকাতে নাকি ওদের কোনো আত্মীয় মারা গেছে। ওর বাবা আমারে বলতেছে, তারেক, আমার দোকানটা দেখো তো, ঢাকাতে আমার একটা আত্মীয় মারা গেছে, আমি আমার আত্মীয়টারে মাটি দেওয়ার জন্য যাবো, আমারে বলে। তো ঢাকাতেও তো অনেক আত্মীয় স্বজন ছিল। তো আমি বললাম যে ঢাকাতে কোনো আত্মীয় মারা গেছে, আচ্ছা ঠিক আছে। আমি এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করলাম না। উনি ঢাকায় গেছে ওনার ওয়াইফকে নিয়ে, এবং গ্রামের আরও 2-3 জন লোক নিয়ে। এবং আরও 2-3 জন লোক নিয়ে গেলে এখানে হাসু কাকা বলতে একজন লোক আছে। হাসু কাকা আমাদের গ্রামের লোকই। হাসু কাকা কিন্তু জানতো আর পূর্ণিমার সাথে আমার সম্পর্কের কথা। তো ওই দিন তারা ঢাকায় ছিল, পরের দিন আমাদের গ্রামের লোকেরা আসছে। আসার পরে হাসু কাকা পরের দিন 11টা বাজে আমার দোকানে আসছে, আইসা আমার বলে, তারেক, দোকান থেকে বাইরে আয়। পরে বাইরে আসছে। হাসু কাকা কিন্তু সব জানতো, আমি যে ওর বাপের ব্যবসা ধরাই দিছি, ওর বাপের টাকা দিছি, পুনমের পিছনে আমি এত টাকা পয়সা ব্যয় করছি। পরে আমার বলে, তারেক, তুই কি জানোস কোনো কিছু? আমি বললাম যে না। পরে বলে, কালকে তো পুনমের বিয়ে হয়ে গেছে। মানে কি বলেন আপনি, এটা পাগল হয়ে গেছে নাকি? বলে, হ্যাঁ, গতকালকে তো পুনমের বিয়ে হয়েছে, মানে এজের সেরা হয়েছে আর কি, কর্মা কাবিল হয়েছে, অনুষ্ঠান হয় নাই, ঢাকারই এক মানে প্রশাসনিক লোকের সাথে। পরে আমি বললাম, এটা আপনি কি বলেন, কিভাবে সম্ভব? পরে বলে, হ্যাঁ, হয়ে গেছে। তোর সাথে মেয়েটার সম্পর্ক ছিল, তুই না ওর বাপের ব্যবসা বাণিজ্য ধরাই দিছস, তুই এটিটা করছস। বলে, কাকা, আমি কি করছি আমি জানি না, এবং আপনি এখন আমাকে কি বলতেছেন আমি এটাও বুঝতেছি না, আমার মাথা ঘুরাইতেছে, মানে আমার না মাথা ঘুরাইতেছে কাকা, আমি প্লিজ এগুলো বুঝতে পারতেছি না, আমার সাথে এগুলো কি হয়েছে। পরে বলে, আমি জানি না বাবা, এটা আমি দেখে আসছি, এবং কি বলবো বুঝতে পারতেছি না। পরে উনি চলে যাওয়ার পরে আমি তখন পুনমকে কল দিছি, প্রায় 61টা কল দেওয়ার পরে, মানে 50টার উপরে কল দেওয়ার পর কলটা রিসিভ করছে। রিসিভ করার আমি চিৎকার করে কান্না করতেছি, পুনম রে, ও পুনম, আমি এটা কি শুনতেছি, লোকে আমার এটা কি বলতেছে, তুই নাকি বিয়ে করে ফেলছো, তোমার নাকি বিয়ে হয়ে গেছে। পুনম, আমি তো তোমার ভালোবাসি পুনম, আমি তো তোমার ভালোবাসি পুনম, এটা কিভাবে সম্ভব পুনম, আমি তো মানতে পারতেছি না। আমারে বলে, প্লিজ ফোন রাখো, আমি একটু ব্যস্ত আছি, আমি অফিসে আছি। বলে, পুনম রে, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, আমি কাউরে বুঝাইতে পারবো না, আমি কাউরে দেখাইতে পারবো না, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে পুনম। পুনম, তোমার দুইটা পায়ে ধরে আমার এইভাবে কষ্ট দিও না পুনম, আমি সহ্য করতে পারি না। ও তখন আমার লাইনটা কেটে দিল, আমি কেটে দিয়ে ফোনটা বন্ধ করে দিল। এবং এরকম করে আমাকে প্রতিদিন কল দিয়ে যেতাম, এবং ঢাকায় পর্যন্ত গেছি ওর সাথে দেখা করার জন্য, আর আমি দেখা করতে পারিনি। এইভাবে প্রায় 6 থেকে 7 দিন কেটে যাওয়ার পরে আমার একদিন কল দিছি সন্ধ্যার সময়, এবং কল দেওয়ার পরে আমি কলটা রিসিভ করে আমি কান্না করতেছি, আমি দোকানে ক্যাশে বসেছি, আমি কান্না করতেছি। পরে বলে, তুমি কোথায়? আমি বললাম, আমি দোকানে। পরে বলে, দোকান থেকে একটু বের হইলাম, এবং দোকানের পিছনে গেছি। যাওয়ার পরে বলে, আমার আব্বার দোকানটা খোলা আছে? আমি বললাম, আছে। বলে, তুমি কি আমার আব্বার সাথে কোনো খারাপ ব্যবহার করছো? আমি বলি, না, আমি তোমার আব্বার সাথে খারাপ ব্যবহার করবো কেন? তোমার আব্বা দোকানদারি করে, তিনি তিনার মতো ব্যবসা করে, আমি আমার মতো ব্যবসা করি, আমি খারাপ ব্যবহার কেন করবো? ও আমাকে বলে, দেখো তারেক, তোমাকে একটা কথা বলি, তুমি এসএসসি পাস করতে পারো নাই,
তুমি এসএসসি পরীক্ষা দিছো, এসএসসি পাস করতে পারো নাই, তুমি গ্রামে দোকানদারি করো, ব্যবসা বাণিজ্য করো, এটা সত্যি কথা। তুমি অনেক ভালো পজিশনে আছো, অনেক ভালো অবস্থানে আছো, তো সবকিছুই ঠিক আছে। তো দেখো তাহলে তুমি আমাকে অনেক টাকা পয়সা দিছো, আমাকে অনেক গিফট করছো, আমি তোমার ওই গিফটও নিছি, তোমার টাকা পয়সাও নিছি, এবং আমার আব্বাকেও তুমি ব্যবসা ধরাই দিছো, সবই সত্য, আমি সব জানি। তো দেখো আমি তোমার সব কিছু ফিরিয়ে দিব, তুমি আমাকে একটু সময় দাও। আমি বললাম পুনম আমি তো মানে তোমার কাছে কোনো কিছু ফেরত চাই নাই, তুমি আমাকে ফেরত দিবা কেন? আমি কি বলেছি আমাকে ফেরত দিতে হবে? আমাকে বলে না, তুমি কিছুদিন আগে অবশ্যই একটা কথা শুনছো। আমি বলি হ্যাঁ। ও বলে এটা সত্য। আমি বললাম কোনটা সত্য? ও বলে আমি বিয়ে করে ফেলছি। আমি বললাম পুনম এটা কিভাবে বাস্তব, এটা কিভাবে মানে এটা মানে কিভাবে সম্ভব, এটা আদৌ সম্ভব? ও আমাকে বলে হ্যাঁ সম্ভব। আমি বললাম পুনম আমি আমি না মানে লাইক বুঝতে পারতেছি না যে আমার সাথে এটা কেন হবে। আমি তোমাকে ভালোবাসি। আর পুনম প্লিজ এমন কিছু বললো না যেটা শুনলে আমি হার্ট অ্যাটাক করে এই মুহূর্তে আমি মারা যাবো, প্লিজ তুমি আমাকে বলে শান্ত হও। দেখো জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে। আল্লাহ তিনটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি যার সাথে যার জোড়া মিলে রাখছে তার সাথে তার জোড়া হবে। আমরা শত চেষ্টা করলেও একজন আরেকজনের হতে পারবো না। আল্লাহ হয়তো আমার সাথে আমার হাজব্যান্ডের মিল রাখছে বলে ওনার সাথে আমার বিয়ে হয়েছে। তা আমি তোমার কাছে জাস্ট রিকোয়েস্ট করে বলি তুমি কোনো ঝামেলা করো না, এবং প্লিজ বন্ধ করো। আর আমার ফোন টোন দিও না, আর আমার আব্বারও এইসব বিষয়ে কোনো কথা বললো না, আমার আম্মারেও বললো না আমাদের মানে বাড়ির দিকে যাইও না। তুমি সব বন্ধ করো। যদি আমাকে ভালোবেসে থাকো, যদি এক বিন্দু আমাকে ভালোবেসে থাকো, তবে সে ভালোবাসার দোহাই দিয়ে বলতেছি প্লিজ যদি আমার শান্তি চাও তাহলে তুমি এখানেই থেমে যাও। এই কথা বলে তখন ফোনটা কেটে দিল। ভাই আমার চোখের পানিতে বুকটা বেশি যাচ্ছে। আমি ওই মাটির মধ্যে বসা বসা ওই মাটির মধ্যে শুয়ে শুয়ে গড়ায় গড়ায় চিৎকার করে কান্না করতেছি। আমার ভাইরা তখন গেছে, আমার কান্নার শব্দ শুনে যায় আমার ধরছে যে তার ভাই কি হয়েছে কি হয়েছে। আমি যদি আমার ভাইয়ের কাছে বলি এমন ঘটনা, আমার ভাইয়া কিন্তু মুহূর্তের মধ্যে যাইয়া ওর বাপের দোকান টোকান কো ভাইয়া মানে ওর বাপের আস্ত রাখবে না। তার ভাইরে বলে আমার ভালো লাগতেছে না, আমি একটু বাড়ি যাবো। ওরা বারবার বলতেছে ভাই কি হয়েছে আপনি আমাদের কাছে বলেন কি হয়েছে। আমি কিচ্ছু হয় আমি একটু বাড়ি দিয়ে পরে বাড়িতে দিয়ে আসছে। আমি ঘরের মধ্যে থাকলাম। এর পরের দিন আমি বাড়িতে, এর 2 দিন পরেই খবর পাইলাম ওর বিয়ে গ্রামে অনুষ্ঠান হবে বড় করে, এবং গ্রামে বড় করে অনুষ্ঠান করবে, ধুমধাম করে সবাইকে জানাবে, পারিবারিকভাবে ওর বিয়ে হবে। এবং সেই বিয়ের জন্য কার্ড রেডি করা আছে। এবং কয়েকদিনের মধ্যে আমি আর দোকানে গেলাম না, মানে দোকানের মধ্যে গেলাম না, ঘরের মধ্যে বসে আছি। এমন অবস্থার মধ্যে আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, মানে খাল বলতে একটা মানে বড় একটা খাল আছে, খালের পাড়ে গিয়ে বসে থাকি বেশিরভাগ সময়। এবং আমার বাড়িতে বিয়ের কার্ড আসছে, আমার জন্য বিয়ের কার্ড পাঠাচ্ছে। বিয়ের কার্ডটা নিয়ে বেশিরভাগ সময় আমি খালের পাড়ে গিয়ে বসে থাকতাম আর চিন্তা করতাম কী উপহার দেব। আমাকে তো বিয়ের কার্ড দিয়েছে, তাকে তো একটা গিফট করতে হবে তাই না? এখন গিফট আমি কি করব, আমার কাছে কি আছে আর দেওয়ার মতো। একবার মন চাইছে যে একটা কিডনি তারে গিফট করে দিই। আবার চিন্তা করি যে না কি দিব, কি দেওয়া যায়। এমন সময় দেখলাম যে আমাদের ওই মানে খালের পাড়ে কিছু বেদে মানে নতুন করে কিছু বেদে পল্লী হয়েছে। মানে ওই যে মানে আপনার যেই বাইকদানি যে মহিলারা আছে না, বেদে মহিলা, এরা আসছে। এবং আসার পরে দেখলাম এক মহিলা একটা সাপ নিয়ে কেমন করে খেলা করতেছে। আমার মধ্যে হঠাৎ করে এই সাপটা দেখেই মানে আমার মেমোরিতে চলে আসছে যে আমি ওর বিয়েতে সাপ উপহার দিব। এটা দেখে মনে হলো যে আমি ওর বিয়েতে সাপ উপহার দিব। মানে এটা যে আমার মেমোরিতে বা আমার আইডিয়াতে কীভাবে আসছে আমি নিজেও জানি না। পরে মহিলারা বললাম যে সাপের মুখে কি বিষ আছে? বলে না, বিষ দাঁত নাই। আরে বিক্রি করবেন? বলে হ। আমি বললাম অমুক দিন আমার এই সাপটা লাগবে, এমনভাবে প্যাকেট করে দিবেন যাতে এটা কেউ দেখতে না পায়। বলে আচ্ছা ঠিক আছে দিবনি। বেদে পল্লীর ওই মহিলাটার সাথে তখন কথাবার্তা বলে আসছি, বাড়িতে আসছি। আসার পরে একটা বক্স তৈরি করছি খুব সুন্দর করে, উপরে নেট দিয়ে খুব সুন্দর করে, ভিতরে দেখা যায় না কিন্তু বাইরে নেট দিয়ে খুব সুন্দর করে তৈরি করছি। করে মহিলাটা বললো আপনার সাপের ঠিকমতো খাবার দিয়েন যাতে ঠিকঠাক মতো খায়, এর যাতে পেট ভর্তি থাকে, যাতে কোনো রকমের কিছু না থাকে। আপনি ওইটা সকালবেলা নিয়ে যাবো। যেদিন পুনমের বিয়ে ওই দিন সাদা একটা পাঞ্জাবি পরছি, টুপি পরছি, পরে আমি বেদে পল্লীতে গেছি। গিয়ে সাপটারে নিছি, সাপটারে প্যাকেট করছি করে প্রায় দুপুরের দিকে আমি পুনমের বিয়ের অনুষ্ঠানে গেছি। এবং যাওয়ার পরে উপর দিয়ে আমি লিখে দিছি বক্স খোলা নিষেধ, শুধুমাত্র বাসর ঘর ছাড়া। এই বক্সটা বাসর ঘরে খুলবেন, আর ভিতরে জীবিত প্রাণী আছে, দয়া করে নাড়াচাড়া করবেন না। এটা নিয়ে আমি তখন এই বক্সটা নিয়ে ওর বিয়ের অনুষ্ঠানে আমি তখন দিলাম। দেওয়ার পরে উপহার স্বরূপ লিখলাম যে জীবিত প্রাণী, এটা দেখলাম।
এবং এটা লেখার পরে তখন এটা নিয়ে সবার মনে কৌতূহল, এটা কী দিছে, অনেকেই আসে এবং আমি তো লিখেই দিছি যে এটা নাড়াচাড়া করবে না। এবং পুনমও জানতে পারছে আমি আসছি, এসে আমি এরকম একটা গিফট করছি। ওদের তো আগেই বিয়ে হয়ে গেছে ওর হাজব্যান্ডের সাথে, এবং ওদের হাজব্যান্ড যেহেতু এখানে আসছে ওই ঘরে ওদের বাসর হবে আর কি, ওই ঘরে ওদের বাসর হবে। ওর হাজব্যান্ড ঢাকা থেকে আসছে, যেহেতু বিয়ে আগে হয়ে গেছে এখন তো জাস্ট একটা অনুষ্ঠান, তো রাতের বেলা আর বউ নিবে না, ঘরে বাসর হবে, তারা বাসরঘর রেডি করছে। এখন বাসরঘর রেডি করছে, আমি তো ঘরের মধ্যে আছি, আমি আমার ঘরে আসছি, মানে ঘরে এসে কান্না করতেছি, প্রচণ্ড রকমের কান্নাকাটি করতেছি, মানে কান্না করতেছি এমন অবস্থায় ওই রাতটা কেটে গেল, মানে যে রাতে পুনমের অন্য কারোর সাথে বাসরঘর হলো। এবং সারাটা রাত আমি চিৎকার করে কাঁদছি, পুরোটা রাত আমি কান্না করছি। সকালবেলা প্রায় 7টা সাড়ে 7টার মধ্যে আমি শুয়ে আছি, আমাদের বাড়িতে হঠাৎ পুলিশ, এবং এক গাড়ি না দুই গাড়ি পুলিশ, মনে হয় যেন কোনো মার্ডার কেসের আসামিকে ধরতে আসছে। আইসে আমাদের ঘরের দরজাগুলো মানে ধাক্কা আমাকে ভাঙিয়া ভিতর থেকে আমাকে হ্যান্ডকাপ পরাই নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম আমার অপরাধ, বলে আপনি একজন নববধূ আর নববরকে মেরে ফেলার জন্য বিষাদর সাপ দিয়েছেন। ওদের এখানে আপনি সাপ দিয়ে দিয়েছেন বাসর করে তাদেরকে মেরে ফেলার জন্য, এবং তারা হাফ মার্ডারে মামলা করছে। আমি বলে আরে ভাই আমি তো সাপ দিয়েছি, সাপের তো বিষ দাঁত নাই। বলে বিষ দাঁত নাই কিনা সেটা জানি না, তবে ওনারা এটা ভিডিও করছে এবং বক্স খোলার সময় ভিডিও করছে, সাপ পাইছে, এটা আপনি উপহার দিয়েছেন। আমি তখন নিয়ে গেল, এই একটা মামলা আমাকে জেলে ঢুকাইছে, এবং জেলে ঢুকানোর পরে আমার নামে যে কয়টা মামলা দিছে হিসাব নাই, একটার পর একটা মামলা আমার নামে দিছে। এবং মামলাগুলো দেওয়ার পরে শুধু তাই নয়, আমার ভাইয়ে যারা দোকান চালাইতো আমার 2 ভাইয়ের নামে মামলা দিয়ে আমার দোকানটা পর্যন্ত বন্ধ করাই দিছে, মামলা দিয়ে দিছে। মানে এমন অবস্থা করছে যে আমি জীবনে তরে আর জেল থেকে বেরোতে পারবো না, জেলের ভিতরে পড়ে আছে। আর আমার ভাইয়েরা পালাতক, বিভিন্ন জায়গায় পালায় বেড়াচ্ছে। এবং এরকম করতে করতে প্রায় 1.5 বছর আমি ঢাকার কেন্দ্রীয় জেলে আছি। 1.5 বছর পরে জেলে থাকতে খবর পাইলাম, মানে জেলে থাকা অবস্থায় খবর পাইলাম পুনমের ঘরে নাকি একটা সন্তান হয়েছে, বাট ওই সন্তানের মুখটা দেখতে সাপের মতো, মানে মুখের অংশটা দেখতে সাপের মতো, এরকম একটা সন্তান নাকি হয়েছে। তো আমার আমার কাছে খবর পাঠাইছে সে বলে পুনমের মা নাকি মানুষের কাছে হেঁটে হেঁটে বলে আমি পুনমের নামে তাবিজ করছি, কালো জাদু করছি, এই জন্য এরকম হয়েছে। তা আমি তো ভাই জেলখানার ভিতরে, আমি কালো জাদু করবো কেমন করে? জেলখানার মধ্যে পড়ে আছি 2 বছর পরে। তখন এই পুনমে তখন মামলা উঠায়, এবং মামলা উঠে পর আচ্ছা এখানে আরেকটা কথা, এরপর ওর ঘরে আরেকটা সন্তান হয়, এবং সেম সন্তানটাও মৃত হয়, সাপের মতো মুখটা হয়। ও মনে করছে এটা সম্ভবত আমার অভিশাপ, আমি অভিশাপ দিয়েছি এরকম কিছু একটা মনে করছে করে আমার তখন ও বের করছে জেল থেকে। বের করে একদিন আমার বাড়িতে ওর হাজব্যান্ডকে নিয়ে মানে মিষ্টি টিষ্টি এইটা অনেক কিছু নিয়ে আসছে, মানে অনেক কিছু আইনা বলতেছে। ওর হাজব্যান্ড আমার কাছে সরি বলে, ও আমার কাছে সরি বলে, মানে মনে হয় যেন আমি ফিস সাহেব, ওরা আমার মুরিদ। এবং আমাকে সরি বলার কি আছে, আমার ভিতরে কারোর জন্য কোনো অভিযোগ নাই, আমি কোনো অভিযোগ করি নাই, এটা আমার অপরাধ। আমি যাকে ভালোবাসছিলাম, আমি সঠিক মানুষকে ভালোবাসতে পারি নাই, এই জন্য হয়তো আমি কষ্ট পাচ্ছি। তো আমি কিছু মনে করি নাই, প্লিজ আপনারা এটা নিয়ে কিছু বলবেন না। তা সবাই এসে আমাকে বলতেছে যে সরি টরি, সবাই বলে মাফ করে দেয়। পুনমের মা আসে, ওর বাবা আসে, এবং তৃতীয় সন্তানটাও পুনমের একইভাবে হচ্ছে এরকম সাপের মতো হয়, সন্তানটা মানে সাপের মতো মুখমণ্ডলটা হয় অনেকটা। এটা হয়তো আমাদের ময়মনসিংহে অনেকেই জানে। এবং এরপরে ওর হাজব্যান্ড এসআই আজিজ ওকে তালাক দিয়ে দেয়। 3টে সন্তান এরকম মানে হওয়ার পরে উনিও ভয় পেয়ে যায়, এবং পুনম বলে এটা তুমি হয়তো মানে অসৎ পথে টাকা পয়সা ইনকাম করো, এই জন্য আল্লাহ হয়তো এটা দিছে। আর পুনমের হাজব্যান্ড পুনমকে বলে তোমার বাসর ঘরে সাপ উপহার করছে, এই জন্যই তোমার পেটে বারবার সাপের বাচ্চা জন্ম হচ্ছে। এই করতে করতে ওদের সংসারটা ভেঙে গেল, এবং ভেঙে যাওয়ার পরে পুনম এখনও ঢাকায় চাকরি করে। আমি আর বিয়ে শাদী করলাম না। আমি আমার গ্রামের মধ্যে যে দোকানদারি করতেছি ওই দোকানদারি আমি পুনরায় আবারও চালু করি, নতুন করে আবার ব্যবসা বাণিজ্য চালু করি। 3 ভাইকে নিয়ে ব্যবসা করতেছি। আজকে প্রায় 5 থেকে 7 বছরের মতো কেটে গেছে। পুনম ঢাকাতে পড়ে আছে, এবং ওই ঢাকাতেই আছে চাকরি করে, আর আমি গ্রামে পড়ে আছি। আমিও বিয়ে করি নাই। আমার ছোট 2 ভাই ছিল, ওদেরকে বিয়ে শাদী করাইছি, ওরা বিয়ে শাদী করে বউ নিয়ে আসে। মা আমার বিয়ে করার জন্য প্রেশার দিতেছে, বাট আমি বিয়ে করি নাই। কিন্তু ভাই আপনাকে গল্প বলার কারণটা হচ্ছে বিগত কয়েকটা মাস ধরে পুনম আমাকে মাঝে মাঝে ফোন দেয়। আমাকে ফোন করে রাতের বেলায়, ওর খারাপ লাগে, ভালো লাগে না, আমি কি করি, আমি ভালো আছি কিনা, আমি সুস্থ আছি কিনা, এগুলো আমাকে জিজ্ঞেস করে, আমার সাথে কথা বলে। এবং রিসেন্টলিও আমাকে এইটাও বলে ও আমাকে বিয়ে করতে চায়। আমাকে বলে যা হবারটা হয়েছে সব কিছু ভুলে চলুন আমরা নতুন করে শুরু করি, আমরা দুজনে ভালো থাকবো বিয়ে শাদী করলে। তো এই কথাগুলো আমাকে বলে, আমি অনেকের কাছে জানাই, কেউ আমাকে বলে ভাই বিয়ে করে ফেল, আবার কেউ বলে ওকে বিয়ে করলে ভালো হবে না।
মানে এরকম করে অনেকেই বলে। বাট কেউ বলে অন্য কাউকে বিয়ে করার জন্য। আমি তো আমার জীবনে অন্য কাউকে কখনোই আর বিয়ে করব না। মানে বিয়েই করব না। এর উপরে অনেকেই বলে, "ওরে বিয়ে কর, যেহেতু মেয়েটার জীবনে এরকম একটা ঘটনা হয়তো তুই বিয়ে করলে বাচ্চা-কাচ্চা হইলে এরকম হবে না।" অনেকেই বলে। তো আমি বিয়ে করলে যে এরকম বাচ্চা হবে না তারও কি বা গ্যারান্টি আছে? বা কি? বাচ্চা তো বড় কথা না। আমি তো কি করব বুঝতে পারতেছি না।